হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা। চলে এসেছি কলাপতি সিরিজের গল্প নিয়ে। এই গল্পটি কলাপতি সিরিজের একদম প্রথম গল্প, এবং শুধু তাই নয়, আগামী পর্বে নিয়ে আসবো কলাপতিদের ডায়েট চার্ট। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তাহলে শুরু করি আজকের গল্প। মতি নন্দীর লেখা কলাপতি সিরিজের প্রথম গল্প কলাবতী। স্পোর্টিংলি আমাকে বিচার করবেন। Competitors for the Go As You Like event, please be ready. অ্যাম্প্লিফায়ারে কথাটা দুবার গাঁক গাঁক করল। তাই শুনে লেডিস পার্কের মধ্যে ছড়িয়ে থাকা মেয়েরা তাড়াতাড়ি এগোলো শামিয়ানার দিকে। কাকুরগাছি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বাৎসরিক স্পোর্টসের শেষ ইভেন্ট টিচারদের ব্যালেন্স রেস যখন শুরু হতে যাচ্ছে, এটা আসলে ছিল 100 মিটার দৌড়। কিন্তু অনেকেই আপত্তি জানান, অতটা দৌড়ে গেলে তাদের দমে কুলোবে না। 3 দিন তর্কের পর ঠিক হয় 50 মিটার ব্যালেন্স রেস। এরপর 4 দিন গভীর আলোচনা হয় কি দিয়ে ব্যালেন্স হবে, মাথায় কলসি, হাঁড়ি, সরা, বই খাতা, না দাঁতে চেপে থাকা চামচে রসগোল্লা নিয়ে। দেশে খরা চলছে। দুস্থ মানুষদের কষ্ট বিবেচনা করে খরচ কমাবার কথা ভেবে অবশেষে মাটির সরা মাথায় রেখে ব্যালেন্স দৌড়ি স্থির হয়, অবশ্যই বীরে ছাড়া। শামিয়ানার নিচে একটা লম্বা টেবিল, তাতে প্রাইজ সাজানো। প্লাস্টিকের রং বেরঙের ঝুড়ি, বালতি, টিফিন বাক্স, স্টেনলেস স্টিলের রেকাবি, ট্রে ইত্যাদি। ফোম রাবারের 3টি মেয়েদের হাত ব্যাগ আর একটা শিল্ড। সভাপতি একজন প্রবীণ সাংবাদিক। তিনি হাজির হওয়া মাত্রই ওয়ার্ক এডুকেশনের টিচার অসীমা দত্ত শখানেক সার্টিফিকেট তার সামনে রেখে যান সই করার জন্য। সভাপতি ঘাড় গুজে সই করতে করতে মাঝে মাঝে জিরোবার জন্য পাশের চেয়ারে বসা হেডমিস্ট্রেস মলয়া মুখার্জির সঙ্গে স্কুলের খেলার ব্যবস্থা নিয়ে 2-4 কথা জিজ্ঞেস করছিলেন। হেডমিস্ট্রেসকে টিচাররা বর্দি বলেন। বয়স প্রায় 40, দেখতে সুন্দরী, শিক্ষা বিষয়ে বিলেতি ডিগ্রি আছে। কেন যে বিয়ে করেননি টিচার বা ছাত্রীরা তাই নিয়ে প্রচুর মাথা ঘামিয়ে কিছুই আবিষ্কার করতে পারেনি। স্কুলে মাঠই নেই, খেলার ব্যবস্থা করব কি করে? একটু থেমে, তবে খেলাধুলোয় উৎসাহ আমরা দিই, খুবই দিই। আমাদের একটি মেয়ে অসীমা, কি যেন নাম, ওই যে সাঁতারে 7B'র রেখা বড়ুয়া, স্টেট চ্যাম্পিয়নশিপে 2টো রেকর্ড করেছে। হ্যাঁ, রেবা, ওকে আমরা খুব উৎসাহ দিই। প্র্যাকটিসে যায় বলে 2 পিরিয়ড আগে ওকে ছেড়ে দেওয়া হয়। আরেকটি মেয়ে কলাবতী সিংহ, এবার মেয়েদের ক্রিকেটে বেঙ্গল টিমে খেলছে। ক্লাস 11-এ পড়ে, স্টেডি ব্যাট। ইউপির এগেনস্টে 2 ঘন্টা ক্রিজে থেকে বেঙ্গলকে জিতিয়েছে। দারুণ ড্রামাটিক ম্যাচ হয়েছিল, তাই না অসীমা? সভাপতি খুবই ঔৎসুক্য দেখিয়ে অসীমা দত্তর দিকে তাকালেন। সেই সময় ফিজিক্যাল সায়েন্স আর ইতিহাস টিচার 2 জন মুখ ভার করে হাজির হলেন। কি কাণ্ড দেখুন তো বর্দি! ননীগোপালবাবু আর বসন্তবাবু বলছেন তারাও ব্যালেন্স রেসে নামবেন। ওরা বলছেন পুরুষ টিচারদের নামা বারণ, এ কথা তো কোথাও বলা নেই, শুধু মেয়েরাই নামবে আর প্রাইজ নেবে, এটা নাকি অগণতান্ত্রিক, তাই ওরা 2 জন নামবেনি। আচ্ছা বর্দি, আমরা কি প্রাইজের দিকে তাকিয়ে রেসে নামছি? ওরা এমন একটা হিন্ট দিলেন যে সব মেয়ে টিচারই খুব রেগে গেছে, বলছে রেস বয়কট করবে। বিব্রত হেডমিস্ট্রেস, তাই নাকি? কি কাণ্ড! এই 3টি শব্দ ছাড়া বলার মতো আর কথা পেলেন না। তিনি একটু ভয়ও পেয়ে গেলেন। অগণতান্ত্রিক আর বয়কট শব্দ দুটোই, দেশ হোক, রাজ্য হোক, আর মেয়েদের স্কুলই হোক, যারাই এসব চালনার দায়িত্বে আছেন
তাদের কাছেই এই সব শব্দ এখন টাইম বোমার মতো, কখন যে ফাটবে কেউ তা জানে না। তাহলে কি করা যায়? হেডমিস্ট্রেস পরামর্শের আশায় সভাপতির দিকে তাকিয়ে রইলেন। সভাপতি না শোনার ভান করে সার্টিফিকেটগুলোয় সই করে যাচ্ছেন। মাত্র দুজন তো, নামুক না। পুরুষদের ব্যালেন্স মেয়েদের থেকে কমই হয়। বারে, মেয়েদের সঙ্গে রেসে পুরুষরা নামবে, এ কেমন কথা? তাছাড়া ননীবাবুর বাড়ির কাছে পাতাল রেলের কাজ 2 বছর ধরে চলছে। হাঁটাচুলায় ওর ব্যালেন্স অনেক বেড়ে গেছে, উনি ফার্স্ট হবেনি। হয় যদি হোক, তা বলে ওর পার্টিসিপেশন তো বন্ধ করা যায় না, সেটা খুবই অগণতান্ত্রিক হবে তাহলে। কিন্তু উনি যে আনডিউ অ্যাডভান্টেজ নিয়ে নামবেন তাও আমরা হতে দেব না, বয়কট করব। হেডমিস্ট্রেস মলয়া মুখার্জি বিব্রত হয়ে আবার সভাপতির দিকে তাকালেন। সভাপতি মুচকি হাসছেন, অর্থাৎ কথাবার্তা সবই তার কানে গেছে। গলা খাকারি দিয়ে তিনি বললেন, অংশগ্রহণই আসল কথা, পুরস্কার পাওয়াটা নয়। ঘোষণা করে দিন ব্যালেন্স রেসে কোনো পুরস্কার নেই। প্রাইজ থাকবে না? ফিজিক্যাল সায়েন্স আর ইতিহাস হতাশায় ভেঙে পড়লেন। এই রেসের জন্য আলাদা ব্যবস্থা করে একটু বেশি দাম দিয়ে 3টে লেডিস হ্যান্ডব্যাগ কেনা হয়েছিল। টেবিলের একধারে সেগুলো সাজিয়ে রাখা। দুজনে ব্যাগগুলো থেকে কটমট করে একবার তাকিয়ে সেখান থেকে চলে গেলেন। বাঁচালেন, নইলে কি মুশকিলেই যে। হেডমিস্ট্রেসের কথা শেষ হবার আগেই গাক গাক শব্দে ঘোষণা হলো, যথেষ্ট সংখ্যক প্রতিযোগীর অভাবে টিচারদের ব্যালেন্স রেস শুরু করা যাচ্ছে না। মাত্র দুজন, ননীবাবু আর বসন্তবাবু স্টার্টিং লাইনে এসেছেন। অনুরোধ করা হচ্ছে বাকি টিচাররাও তাড়াতাড়ি আসুন। টিচাররা দৌড়বেন, কিংবা বলা ভালো মাথায় সরা নিয়ে হাঁটবেন। অতএব মেয়েরা প্রবল উৎসাহে স্টার্টিং লাইনের কাছে ভিড় করে দাঁড়ালো, কিন্তু প্রতিযোগীরা অনুপস্থিত। অ্যাম্প্লিফায়ারে আবার অনুরোধ হলো, যাকে বিদীর্ণ হলেও বলা যায়। আবার অনুরোধ করা হচ্ছে ইত্যাদি। বর্দি, কেউ তো আসছে না, বিপন্ন মুখে অসীমা দত্ত বললেন। হেডমিস্ট্রেস ভীত মুখে তাকালেন সভাপতির দিকে। গোটা 15 সার্টিফিকেটে সই করা তখনও বাকি। ইঞ্জিনের পিস্টনের মতো কলম চালাতে চালাতে সভাপতি মুখ না তুলেই বললেন, এক্ষেত্রে পাবলিক অর্থাৎ ছাত্রীদের হাতে রেসের ব্যবস্থাটা তুলে দিন। ওরাই টিচারদের টেনে নিয়ে দাঁড় করাবে। আপনি মেয়েদের সঙ্গে কথা বলুন, আমার দেরি হয়ে যাচ্ছে, অফিস যেতে হবে। হেডমিস্ট্রেস অসীমা দত্তর দিকে ফ্যাল ফ্যাল চোখে তাকালেন। বুঝেছি, এই বলে অসীমা দত্ত মেয়েদের ভিড়ের দিকে হনহনিয়ে এগিয়ে গেলেন। মিনিট 2 পরেই দেখা গেল টিচাররা যেখানে জটলা করে আলাদা দাঁড়িয়েছিলেন, অন্তত 20 ছাত্রী সেদিকে হই হই করে ছুটে যাচ্ছে। রেবাদি, আপনাকে ছুটতেই হবে। অন্নপূর্ণাদি, নামতেই হবে, আপনার ছোটা আজ দেখব। না না, কোনো কথা শুনবো না আমরা। সেদিন ক্লাসে আপনি যে বললেন বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছিলেন। বলেছিলাম, কিন্তু বড্ড মাথা ধরেছে। ধরুক মাথা, এইটুকু তো দৌড়বেন। মেয়েরা টিচারদের ঘিরে হাত ধরে টানাটানি শুরু করলো। একটু দূরে ননী গোপালবাবু আর বসন্তবাবু মিট মিট করে হাসছেন। মেয়েদের কলরব তখন কোলাহলে পৌঁছে গেছে। কি করে ওরা যেন জানতে পেরেছে মেয়ে টিচাররা রেস বয়কট করেছেন। হঠাৎ একটি ছাত্রী মুঠো করা হাত আকাশের দিকে তুলে চিৎকার করল, আমাদের দাবি মানতে হবে, দিদিদের রেসে নামতে হবে। সঙ্গে সঙ্গে আর একজন চিৎকার করল, ব্যালেন্স রেস, ব্যালেন্স রেস। 10 মেয়ে একসঙ্গে বলল, হবেই শেষ, হবেই শেষ। ব্যালেন্স রেস বয়কট। মানছি না, মানব না। কাকুরগাছি উচ্চ মাধ্যমিক
গো অ্যাজ ইউ লাইকের প্রতিযোগীরা, তোমরা এবার শামিয়ানার সামনে এসো, তোমাদের প্রতিযোগিতা শুরু হচ্ছে। মেয়ে টিচাররা এতক্ষণ নিজেদের মধ্যে ফিসফাস করছিলেন। হঠাৎ 7-8 জন একসঙ্গে এগিয়ে গেলেন স্টার্টিং লাইনের দিকে। ছাত্রীরা স্লোগান বন্ধ রেখে হৈ হৈ করে তাদের সঙ্গ দিল। 2 জন পুরুষ টিচারের সঙ্গে 7 জন মেয়ে টিচার মাথায় এক হাতে সরা ধরে স্টার্টারের হুইসেলের অপেক্ষায়। রেস শুরুর সঙ্গে সঙ্গে সরা ধরা হাতটা নামিয়ে ওরা এগোবেন। সারা মাঠে রুদ্ধশ্বাস প্রতীক্ষা। ছাত্রীরা সংখ্যায় প্রায় 150। তাদের সঙ্গে আসা বাড়ির লোকেদের ধরলে 200। কথা বন্ধ রেখে স্টার্টিং লাইনের দিকে তাকিয়ে সভাপতি সই করা বন্ধ রেখে ফিসফিসিয়ে বললেন, আপনার স্কুলের মেয়েরা খুবই প্রগতিশীল। হেডমিস্ট্রেস মাথা হেলিয়ে আরও ফিসফিস করে তৃপ্ত কণ্ঠে বললেন, কাল ওরা ছুটি চেয়েছে, ভাবছি 2 দিন দেব। হুইসেল বাজল। মেয়েদের কণ্ঠ থেকে হা একটা শব্দ পার্কের এবং আশেপাশের কাক পায়রা চড়াইদের চমকে দিয়ে আকাশের দিকে উঠে গেল। রেস শুরু হয়ে গেছে। 15 মিনিট যাবার পরই অঘটন। 4 ফুট 10 ইঞ্চির এবং 75 কিলোগ্রামের সংস্কৃতের অন্নপূর্ণা পাইন কিভাবে যেন হোঁচট খেয়ে ননী গোপালবাবুর পিঠের ওপর হুমড়ি খেয়ে পড়লেন। 2 জনের মাথা থেকে সরা তো ছিটকে গেলই, পিঠের ওপর 75 কিলোর বোঝা নিয়ে জমি থেকে উঠতে গিয়ে ননী গোপালবাবুর ডান হাতের কবজিটাও মুচকে গেল। বসন্তবাবু চমৎকার ব্যালেন্সে সরা মাথায় রেখে 2 হাত পাশে ছড়িয়ে ধীর গতিতে এগিয়ে যাচ্ছেন। তার সামনে ছিলেন আরতি ঘটক এবং 30 মিটারের মাথায় তার সরা পড়ে যাবার উপক্রম হতেই হাত দিয়ে সরা ধরে ফেলে বাতিল হয়েছেন। 5 ফুট 8 ইঞ্চির ও 50 কিলোগ্রামের ভূগোলের ব্রততী বেদজ্ঞ, যিনি ঠিক বসন্তবাবুর পিছনেই আসছেন, হঠাৎ তার পদক্ষেপ দীর্ঘ করলেন আর পায়ে পা জড়িয়ে বসন্তবাবু টোলে পড়তে পড়তে সামলে নিয়ে দেখলেন সরাটা মাথা থেকে মাটিতে পড়ে 4 টুকরো হয়ে গেল। ফিনিশিং লাইন থেকে তখন তিনি মাত্র 7-8 মিটার দূরে। রাগে ক্ষোভে বসন্তবাবু চেঁচিয়ে উঠলেন, ফাউল ফাউল! ব্রততী আমারে ল্যাং মারছে, আমি প্রোটেস্ট করতাছি, দিস ইজ আনফেয়ার। চুপ! প্রোটেস্ট আবার কি? ল্যাং মেরেছে তো বেশ করেছে। প্রায় 200 জোড়া চোখ বিস্ফারিত। 200 হৃৎপিণ্ড কণ্ঠনালীতে আটকানো অবস্থায় দেখল ছিপছিপে পাতলা গড়নের একটি শ্যামলা রঙের ছেলে, চোখে কালো কাচের চশমা, মাথায় হলদে কাপড়ের টুপি, সাধারণত তাসা নাচের ছেলেরা যা পরে। টুপির তলায় কিছু চুল ঝুলে রয়েছে ঘাড় আর কানের ওপর। শরীর ঢেকে ঢলঢলে ফুল হাতা লাল জামা আর জিন্স। চিবুক ঢেকে হালকা ফ্রেঞ্চ কাট দাড়িটা পাতলা মুখের গড়নকে কিছুটা ভারিক্কি করে তুলেছে। পরিষ্কার এক মস্তান। পার্কের দুধারেই বস্তি, সম্ভবত সেখান থেকেই উদ্ভূত। কোমরে হাত রেখে পা ফাঁক করে ওর দাঁড়ানোর ভঙ্গি থেকেই বোঝা যায় হিন্দি ফিল্মের পোকা। বাঁ হাতে শিখদের মতো একটি লোহার বালা। ল্যাং তো খাবেনি মাস্টার মশাই? আপনিও কি পরীক্ষার খাতায় ল্যাং মারেন না? কোমর দুলিয়ে মস্তান এগিয়ে এলো বসন্তবাবুর সামনে। বসন্তবাবু 3 পা পিছিয়ে ব্রততী বেদজ্ঞ নামক সুপারি গাছের পাশে চলে এলেন। কিন্তু আপনি কেন ল্যাং মারলেন দিদি? মস্তান ডান হাতের তর্জনী তুলে ব্রততী বেদজ্ঞকে প্রশ্নটা করল। ব্রততী বটের গুড়ির অর্থাৎ অন্নপূর্ণা পাইনের পিছনে সরে গিয়ে বললেন, আমি আবার কখন ল্যাং মারলাম? অন্নপূর্ণাদি, তুমি কি দেখেছ? আমি তো আলবাত লেঙ্গি মেরেছেন। মস্তান তার উড়ুতে ফটাস করে চাপড় মেরে একটু কুজো হয়ে শটটা খসখসে ভীতিপ্রদ করে বলল, এখানে হচ্ছে স্পোর্টস, আর আপনারা হচ্ছেন স্পোর্টসম্যান। স্পোর্টিং স্পিরিট নিয়ে আপনারা তো লড়বেন, ঠিক কিনা?
স্তব্ধ ফ্যালফ্যালে মেয়েদের ভিড়ের দিকে তাকিয়ে মস্তান দুবার মাথা নাড়তেই কয়েকটা মাথা দ্রুত হেলে গেল। আপনারাই যদি আনস্পোর্টিং কার্যকলাপ করেন তাহলে মেয়েরা কি শিখবে আপনাদের দেখে? আমি পাঁচিলের ওধারে তখন থেকে দাঁড়িয়ে সব দেখছিলাম। অনেক কথা কানে আসছিল। আপনারা প্রাইজের লোভে স্পোর্ট করতে নেমেছেন, তাই না? না না, কে বললো আমরা প্রাইজের লোভে? অন্নপূর্ণা পাইনের বেদনাহত স্বর আর কথা খুঁজে পেল না। ননিবাবু, আপনি বলুন, আমরা কি? আর এক মেয়ে টিচার বললেন, আমরা প্রাইজ নেবই না। অন্যায়ভাবে নেব কেন? আমরা সবাই স্পোর্টসম্যান। দিদি স্পোর্টস ওম্যান হবে। ভিড়ের মধ্যে থেকে কে বলল। মস্তানের এবার হাসার কথা, সুতরাং কোমরে হাত দিয়ে আকাশের দিকে মুখ তুলে শোলের গব্বর সিং এর মতো হাহা হো হো করে বিকট স্বরে দেহ কাঁপিয়ে সে হাসতে শুরু করলো। প্রাইজ নেবে না? দিদিমণিরা বলছেন, মাইকে অ্যালাউন্স করে দিন। মস্তানের দাঁতগুলো সাজানো ঝকঝকে, তবে উপরের পাটিতে ডান কষের একটা দাঁত যে নেই সেটা এবার দেখা গেল। এই হেই, ভিড়ের মধ্যে একটি মেয়ে পাশের জনের কানে ফিস ফিস করে বলল, আমাদের কালু রে। যা, আমি বলছি দাঁতটা ওর অনেক দিন ধরেই নড়ছিল। পরশু ছুটির পর আমরা একসঙ্গে যখন বাড়ি ফিরছিলাম তখন এক হ্যাঁচকাটা নিয়ে ও দাঁতটা উপড়ে ফেলল। কি মেয়ে রে বাবা, কি দারুণ মেকআপ নিয়েছে! কোথা থেকে এভাবে সাজলো বলতো? আমাদের কিচ্ছুটি বলেনি। একেবারে ছেলেদের মতো দেখাচ্ছে একদম। কি সাহস বাবা, বসন্তকে শীত বানিয়ে দিয়েছে। পাইন ফরেস্টও সাফ। যখন জানতে পারবে কি হবে। এখন কাউকে বলিসনি, চেপে থাক। ওদিকে হেডমিস্ট্রেস হাত নেড়ে স্কুলের দারোয়ান মিশিরকে কাছে ডেকে ভয়ার্ত স্বরে বললেন, করছো কি তুমি? তাড়িয়ে দাও গুন্ডাটাকে। মেয়েদের সঙ্গে যদি অসভ্যতা করে তাহলে গার্জেনরা কি বলবেন আমাদের? যাও, বার করে দাও। মিশির তার ভুঁড়িতে হাত রেখে করুণ স্বরে বলল, বড়দিদি, এখনকার গুন্ডারা বড় খারাপ আছে। এদের সঙ্গে চাকু, খুর, ছোটখাটো বন্দুকও থাকে। তাহলে দৌড়ে পুলিশ ডেকে আনো। হেডমিস্ট্রেসের চেয়ারের হাত চারেক দূরে মাইক্রোফোনটা তখন সচল ছিল। লাউডস্পিকার থেকে আবছা স্বরে ওদের কথাগুলো সবাই শুনতে পেল। এই দারোয়ান! মস্তান চিৎকার করে দৌড়ে গেল শামিয়ানার দিকে। পুলিশ বুলানে কে লিয়ে জানে কা আগেই তোমারা ভুরি মে। মস্তান হিপ পকেট থেকে ছুরি বার করে স্প্রিং টিপতেই 6 ইঞ্চি ফলা ছিটকে বেরোলো। কবজি নাড়িয়ে ফলাটা এপাশ ওপাশ করে ঝিলিক দিতে দিতে কুজো হয়ে সে গুটি গুটি মিশিরের দিকে এগোতেই সে হায় রামজি মর গিয়া বলেই বড়দি চেয়ারের পিছনে আশ্রয় নিল। সভাপতি প্রথম দিকে ভ্রু কুচকে দেখছিলেন। এই রকম স্পোর্টসে বহুবার সভাপতি বা প্রধান অতিথি হয়ে এখন ঝানু। ব্যাপার বুঝতেই তার বিশেষ দেরি হয়নি। মুচকি হেসে পাশের ফ্যাকাশে মুখ হেডমিস্ট্রেসকে বললেন, দারুণ করছে, কি বলেন? কথাটা বড়দির কানে গেল না। তিনি কাঁপতে কাঁপতে উঠে দাঁড়িয়ে চিৎকার করলেন, চলে যাও, যাও এখান থেকে। মেয়েদের স্পোর্টসে এসব অসভ্যতা বাদরামি চলবে না। আমি পুলিশ ডাকবো, অ্যারেস্ট করাবো তোমায়। আমাকে বাঁদর বললেন? নিশ্চয়ই বাঁদর। তাহলে আমার ন্যাচ কই? হেডমিস্ট্রেসের কানে মেয়েদের হাসির রোল পৌঁছতেই তিনি আরও রেগে উঠলেন। মিশির এই সময় পিছু হতে হতে হাত 10 দূরে গিয়েই দৌড়বার জন্য সবে ঘুরেছে। আর তখনই মস্তান চেঁচিয়ে উঠল, এই মিশির, খাড়া রাহো, এক কদম বাড়েগা তো এই চাকু ভুড়ি মে। ছুরিটা বাতাসে বিধিয়ে ডান বাম আড়াআড়ি চালিয়ে মস্তান বুঝিয়ে দিল পরের ঘটনা কি ঘটবে। দিদিমণিরা তো প্রাইজ নেবে না, তাহলে কি হবে? যাই হোক, তুমি এখান থেকে দূর হও। তাহলে আমি নেব। মস্তান টেবিল থেকে ব্যাগ 3টে তুলে নিয়ে চোখের সামনে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে বলল, বাবা, নিজেদের জন্য সুন্দর সুন্দর ব্যাগ,
আর মেয়েদের জন্য প্লাস্টিকের চিপ জিনিস। বাহ, খুব ভালো। আর একবার মেয়েদের হাসির হলকা হেডমিস্ট্রেসকে ঝলসে মুখটা লাল করে দিল। তিনি প্রায় ঝাঁপিয়েই মাইক্রোফোনটা ধরে মুখের কাছে এনে চিৎকার শুরু করলেন, পুলিশ পুলিশ, হেল্প হেল্প, গুন্ডা এসে মেয়েদের আক্রমণ করেছে, বাঁচান, আমাদের বাঁচান। মেয়েদের, বিশেষ করে গার্জেনদের মধ্যে এবার কলরব শুরু হলো। কেউ কেউ 2-4 পা এগিয়ে এলেন। মস্তানকে এবার নার্ভাস দেখালো। ফলা মুড়ে সে ছোড়াটা পকেটে রাখলো। এধার ওধার তাকাচ্ছে, বোধহয় পালাবার পথ খুঁজতে। বড়দি, আমরা কি গুন্ডাটাকে এবার ধরবো? একটি মেয়ে চেঁচিয়ে জানতে চাইল। না না, ধরতে যেও না, সঙ্গে ছোড়া আছে, পুলিশ এসে ধরবে। গো অ্যাজ ইউ লাইকের প্রতিযোগীরা এক ধারে দাঁড়িয়ে। তাদের মধ্যে রয়েছে ঝাড়ুদারনি, ভিখারি, বৈষ্ণবী, চানাচুরওয়ালা, পাগলি, ডাক পিয়ন, বাসনওয়ালি আর ত্রিশূল হাতে ভৈরবী। ওরা যে কি করবে ভেবে পাচ্ছে না। সব চোখ আর মন কেড়ে রেখেছে মস্তান। এই সময় ভিড়ের মধ্যে হঠাৎ শব্দ শোনা গেল এবং সেই সঙ্গে মাটিতে একটি মেয়ে পড়ে গেল মূর্ছিতা হয়ে। ফেন্ট ফেন্ট, সুস্মিতা ফেন্ট হয়েছে, জল জল আন, বাতাস কর, ভয় বোধহয় অজ্ঞান হয়েছে। গুন্ডা থেকে সবার মনোযোগ চলে গেল সুস্মিতা নামের মেয়েটির দিকে। হুড়োহুড়ি চেঁচামেচি শুরু হলো। দিদিমণিরা ছুটে গেলেন, সেই সঙ্গে হেডমিস্ট্রেস মলয়া মুখার্জিও। সভাপতি কিন্তু চেয়ারে হেলান দিয়ে আবার মুচকি হাসতে হাসতে লক্ষ্য করলেন মস্তানটি তীর বেগে পার্কের গেটের দিকে দৌড়ে যাচ্ছে। গুন্ডা পালাচ্ছে বড়দি, গুন্ডা পালাচ্ছে। সব চোখ যখন গেটের দিকে তাকালো তখন লাল জামাটা গেটের বাইরে ডান দিকে ঘুরে অদৃশ্য হচ্ছিল। মিনিট 2 পরে জলে ঝাপটা আর খাতার হাওয়া খাওয়ার পর সুস্মিতা তড়াক করে লাফিয়ে উঠল। তারপর একগাল হেসে বলল, কেমন করলাম বলুন তো, নইলে কালুটা পালাতে পারত না। যাক, গুন্ডাটা নিজেই তাহলে পালিয়ে গেল। বড়দি আবার তার প্রশান্তি ফিরে পেয়ে সভাপতিকে খবরটা দিলেন। হ্যাঁ, ভালোই হলো, ফার্স্ট প্রাইজটা ওই পাবে। কিসের ফার্স্ট প্রাইজ? গো অ্যাজ ইউ লাইকের। হেডমিস্ট্রেস এমনভাবে তাকিয়ে রইলেন যেন তার স্কুলের 75 জন মেয়েরই ফার্স্ট ডিভিশনে উচ্চ মাধ্যমিক পাশ করার খবর শুনলেন। গুন্ডা কোথায়? ও তো মেয়ে। সভাপতির বিষয় চোখে মুখে ফুটে উঠল। আপনার স্কুলেরই নিশ্চয়ই। দারুণ করলো কিন্তু। বলতে বলতে সভাপতি দেখতে পেলেন পার্কের গেট দিয়ে ঢুকছে সবুজ খয়েরি নকশা চুড়িদার ও কামিজ পরা এক শ্যামলা মেয়ে। ছিপছিপে বেতের মতো শরীর, মাথার চুল ছেলেদের মতো ছোট করে ছাঁটা, মিষ্টি মুখের গড়নটি পানের মতন। কয়েকটি মেয়ে ওকে দেখা মাত্র ছুটে গেল। ও হাসতেই দুটি দাঁত এবং দাঁতের শাড়ি ঝকঝক করে উঠল। ভিড়ের মধ্যে মিশে যাওয়ায় সভাপতি আর মেয়েটিকে দেখতে পেলেন না। আমার স্কুলে এমন মেয়ে? হেডমিস্ট্রেস কাঁদো কাঁদো হয়ে সামনে মেয়েদের ভিড়ের দিকে তাকিয়ে রইলেন। সেই সময় অসীমা দত্ত এসে বড়দের কানে কানে কিছু বলতেই তিনি, এত বছর ধরে ক্লাসে পড়াচ্ছ অথচ তোমরা কেউ চিনতেই পারলে না বলে গম্ভীর হয়ে গেলেন। পুরস্কার প্রদান শুরু হলো। একে একে প্রাপকরা নেওয়ার পর সবশেষে গো অ্যাজ ইউ লাইকের প্রথম পুরস্কার নেওয়ার জন্য নাম বলতে গিয়ে মাইক্রোফোনের সামনে অসীমা দত্ত 2 বার গলা খাকারি দিলেন। তারপর 2 বার ঢোক গিলে বললেন, প্রথম হয়েছে 11বির কলাবতী সিংহ। ও সেজেছিল গুন্ডা। তুমুল হাততালি আর চিৎকারের মধ্যে কলাবতী হাসি মুখে তার পুরস্কার নিল সভাপতির কাছ থেকে। তারপর সে অসীমা দত্তর কাছে গিয়ে বলল, দিদি মাইকটা দিন, আমি একটা কথা বলবো। তিনি একবার বড়দির দিকে তাকিয়ে কি ভেবে সরে দাঁড়ালেন। মাননীয় বড়দি এবং অন্যান্যরা। কলাবতী সহজ ভঙ্গিতে কোনো কুণ্ঠা প্রকাশ না করে বলল,
আজ আমার আচরণে কথাবার্তায় যদি আপনারা আঘাত পেয়ে থাকেন তাহলে সেজন্য ক্ষমা চাইছি। আমার সবটাই অভিনয়, একজন কম্পিটিটর হিসেবেই সব করেছি। এই কথা মনে রেখে আপনারা স্পোর্টিংলি আমাকে বিচার করবেন। গুরুজনরা সবাই আমার শ্রদ্ধা প্রণাম নেবেন। সভাপতি মাথা দুলিয়ে মলয় মুখার্জিকে বললেন, আপনার স্কুলের শিক্ষা, রুচি, কালচার এই মেয়েটির মধ্যে ফুটে উঠেছে। অন্য সব স্কুলে যা দেখি সে আর কহতব্য নয়। টিচারদের সম্পর্কে কোনো শ্রদ্ধা নেই, ভালোবাসা নেই, ডিসিপ্লিন নেই। শুনতে শুনতে হেডমিস্ট্রেস আনন্দে গর্বে বরফের মতো একবার করলেন, আবার বাষ্পের মতো ভেসে বেড়াতে লাগলেন। কলাবতীর ঠাকুরদা আটঘরার জমিদার। এখন অবশ্য জমিদারি নেই, কিন্তু বনেদি পরিবারের শিক্ষাটা তো আছে। আমাদের বগদিঘির পাশেই আটঘরা গ্রাম। ওদের সবই জানি, ওরাও আমাদের সব জানে। ওরা যেমন কালচার তেমনি। মলয় মুখার্জি থেমে গেলেন, তারপর গলা নামিয়ে বললেন, তেমনি জেদি। আচ্ছা আচ্ছা, গ্রামের নাম দুটো শোনা শোনা মনে হচ্ছে যেন। ওদের মধ্যে কি বছরে একবার একটা ক্রিকেট ম্যাচ হয়? কয়েক বছর আগে কাগজে খবর দেখেছিলাম মনে হচ্ছে। সভাপতির দিকে তাকিয়ে মলয় মুখার্জি হাসতে শুরু করলেন। এই এক অদ্ভুত রেষারেষি দুই জমিদার বাড়ির মধ্যে। একেবারে ছেলে মানুষের কাণ্ড। বুড়ো বুড়ো লোকেরা কিরকম অবুঝ বাচ্চা হয়ে যায় তখন না দেখলে বিশ্বাস করতে পারবেন না। বটে, তাই নাকি? তাহলে তো দেখতে হয়। এবারের ম্যাচটা কি হয়ে গেছে? হয়নি, হবে বোধহয় সামনের রবিবারেই। কয়েকজন মেয়ে টিচার এবং ননীবাবু খাবারের বাক্স হাতে শামিয়ানার পিছন থেকে বেরোলেন। শুনুন ননীবাবু, শোনো ব্রততী, ইনি কি বলছেন। হেডমিস্ট্রেস উত্তেজিত কণ্ঠে ওদের ডাকলেন। কলাবতী তো ওনাকে দারুণ ইমপ্রেস করেছে। ওর মধ্যে দিয়ে নাকি আমাদের স্কুলের শিক্ষা, রুচি, কালচার ফুটে উঠেছে। সবাই ওকে দুষ্টু বলো, শুধুই ক্রিকেট খেলে, একদমই পড়াশোনা করে না বলো, অথচ দেখো উনি কত প্রশংসা করলেন। না না, দুষ্টু তো নয় অন্নপূর্ণাদি, আমরা কি কখনো তাই বলেছি? সে কি, কলাবতীর মতো বাধ্য মেয়ে আমি তো 20 বছরের টিচারি জীবনে একজনও দেখিনি। সভাপতির জন্য প্লেট ভরা মিষ্টি আসতেই টিচারদের কলাবতী প্রশস্তি আর এগোলো না। 3 পুরুষে খেলে রেকর্ড করব। বাড়িটা 19 শতাব্দীতে তৈরি। একতলার দেওয়ালগুলো 3 হাত চওড়া। ঢালাই লোহার নকশাদার ফটকের একটা পাল্লা বন্ধই থাকে। রাজশেখর সিংহ বছরে 3-4 বার তার 1928 সালে কেনা চালবিহীন ফোর্ড গাড়িটা নিজে চালিয়ে যখন বেরোন, শুধু তখনই 2টো পাল্লা খোলার দরকার হয়। এবারের ভিন্টেজ কার র্যালিতে 74 বছরের 6.25 ফুট গৌরবর্ণ দশাশই রাজশেখর জমিদার বেশে তার ফোর্ড নিয়ে নেমেছিলেন। ডান হাতে স্টিয়ারিং, বাঁ হাতে গড়গড়ার নল। গাড়ি চালাতে চালাতে মাঝে মাঝে নল মুখে দিয়ে ধোঁয়া ছাড়ছিলেন। কাঁধে গামছা, ধুতি ফতুয়া পরা কলাবতী চাকর সেজে ছিলিমে ফু দিয়ে যাচ্ছিল। পিছনের সিটে পাগড়ি পরা, চাপকান পরা বেয়ারা সেজে কলাবতীর কাকা সত্যশেখর একটা কিংখাবের খয়েরি রঙের ছাতা জমিদার বাবুর মাথার উপর ধরে বসে। বছর 15 ব্যারিস্টারি করছে কলকাতা হাইকোর্টে। পয়সার কিছুটা জমেছে এবং অবিবাহিত। গাড়িটা যখন মানিকতলা মেন রোড দিয়ে বাগমারি হয়ে কাকুরগাছির মোড় ঘুরছিল, তখন দর্শকদের ভিড়ের মধ্যে কলাবতী দেখতে পায় ফুটপাতের কিনারে দাঁড়িয়ে বর্দি মলয়া মুখার্জি ক্যামেরায় চোখ লাগিয়ে তাদের গাড়িরই ছবি তুলছেন। সেই সময় তার 45 বছর বয়সী ব্যারিস্টার কাকা বীর দর্পে বিশাল নকল গোফটা ডান হাতে চোমড়াতে চোমড়াতে জিভ বার করে ভেংচি কাটল। কলাবতীর মনে হয়েছিল ভেংচিটা বর্দির উদ্দেশ্যেই, কেননা মোড় ঘোরার সময় গাড়ি যখন ফুটপাত ঘেঁষে এসেছিল, বর্দি তখন ক্যামেরার শাটার টিপেই বেশ জোরে বলে উঠেছিলেন, বাঁদর কোথাকার। কথাটা রাজশেখরের কানেও পৌঁছয়। মলয়া না, মুখুজ্জেদের মেয়ে কাকে বাঁদর বলল? কলাবতী আর চোখে পিছনের সিটে তাকিয়ে দেখল
কাকা একমনে সিআইটি রোডের গাছগুলোর মগ ডাল পর্যবেক্ষণ করছে। সে ঝুঁকে দাদুর কানে কানে বলল, কাকাকে? কেন? কাকা বড়দিকে ভেঙচি কেটেছে। সতু, আগে পিছন থেকে ভয়ার্ত কণ্ঠ ভেসে এলো। ভেঙচি কেটেছ? জবাব দাও। বুড়ো বয়সেও তোমার এই স্বভাবটা গেল না। চিরকাল তুমি কোর্টে সওয়াল করার সময় কোনোদিন হয়তো জজকেও ভেঙচি কেটে বসবে। তাছাড়া মলয়া নিশ্চয়ই ওর বাবাকে এটা জানাবে। উফ, হরিশঙ্কর মুখ বেঁকিয়ে শিয়ালের মতো হাসছে। এটা তো এখনই আমি দেখতে পাচ্ছি। আমি জানি ও বলবে সিঙ্গি বাড়ির ওরা বরাবরই ছোট লোক, হিংসুটে। আমি শুনতে পাচ্ছি হরিশঙ্কর এই কথাই বলছে। আর উফ, দাদু, সামনে, সামনের রাস্তায় চলো। রাজশেখর উল্টোডাঙার মোড়ে এসে স্টেশনের দিকেই গাড়িটা চালিয়ে ফেলেছিলেন। ডান দিকে স্টিয়ারিং ঘুরিয়ে নজরুল ইসলাম সরণি ধরলেন এয়ারপোর্টের উদ্দেশ্যে, যেখানে পৌঁছে র্যালি আবার ফিরে আসবে রাজভবনের সামনে। রাজশেখরের ফোর্ড এই র্যালিতে চতুর্থ হয়েছিল, কিন্তু সেই দিন রাতেই রাজশেখর দোতলার লাইব্রেরিতে বসে একটা চিঠি লিখে কলাবতীকে ডাকেন। এটা কাল তোমার হেডমিস্ট্রেস মলয়া মুখার্জিকে দেবে, স্কুল বসার আগেই, ভুলো না যেন। চিঠি নিয়ে ঘর থেকে বেরিয়ে আসার সময় সে থমকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করেছিল, দাদু, শিয়ালের হাসি তুমি দেখেছ? কেমন দেখতে? হরিশঙ্কর একটা শিয়াল, সে হাসলেই সেটা শিয়ালের হাসি। সেই ছোটবেলা থেকে ওকে জানি, এক স্কুলে পড়েছি, ক্রিকেটও খেলেছি ওর সঙ্গে। আমি টাউনে, ও এরিয়ানে। দারুণ ধূর্ত। নিজের ঘরে এসে কলাবতী চিঠিটা পড়ছিল। তাতে লেখা, কল্যাণিয়া মলয়া, গতকাল আমার পুত্র তোমাকে জিহ্বা প্রদর্শন করায় আমি যৎপরনাস্তি লজ্জিত ও সন্তপ্ত। সিংহ সন্তানের পক্ষে এহেন মর্কটোচিত আচরণ অকল্পনীয়। জানি না কোথা হইতে সে এই কু অভ্যাস অর্জন করিয়াছে। বিলাত গিয়া সে কিরূপ মানুষের সহিত মেলামেশা করিয়াছিল জানি না। আমি তাহার এবং আমার পূর্বপুরুষদের পক্ষ হইতে তোমার নিকট মার্জনা চাহিয়া লইতেছি। আশা করি তুমি আমার পুত্রের অভব্যতা ভুলিয়া যাইবে। আশীর্বাদক ভবদীয় রাজশেখর সিংহ। পুনশ্চ, বাদর অতিশয় বজ্জাত প্রাণী এবং ইহার একটি লাঙ্গুল আছে। আমার পুত্রের লাঙ্গুল নাই। রাশি। পরদিন প্রথম পিরিয়ডের আগেই কলাবতী দাদুর চিঠিটা বর্দির বেয়ারা মিশিরের হাতে দিল। শেষ পিরিয়ডে মিশির একটি খাম ক্লাসে এসে কলাবতীকে দিয়ে যায়। খামের ওপর লেখা, পূজনীয় শ্রী রাজশেখর সিংহ। স্কুল থেকে বাড়ি ফিরেই সে খামটা দাদুর টেবিলে রেখে দেয়। সন্ধ্যায় দাদু তাকে ডেকে পাঠান। মলয়া কি লিখেছে জানো? সতু নাকি বিলেতেও ওকে দুবার জিভ দেখিয়েছিল। তার মানে আজ থেকে 15 বছর আগে। কিন্তু তার থেকেও মারাত্মক আর কি বলেছে জানো? লাঙ্গলহীন সিংহ সন্তানও যে সম্ভব তা জানা ছিল না। আপনার ছেলেকে চিড়িয়াখানায় পাঠানো উচিত। টিপিক্যাল হরিশঙ্করের মেয়ে। দাদু, তুমিই তো গোলমাল বাঁধিয়েছ। পুনশ্চটা ল্যাজের মতো জুড়তে গেলে কেন? তাহলে তো এই লাঙ্গুল ধরে টানাটানিটা হতো না। রাজশেখর কিছুক্ষণ গুম হয়ে বসে রইলেন। তারপর হঠাৎ বলে উঠলেন, এবার আমি ক্রিকেট ম্যাচে খেলবো। মুখুজ্জেদের মুখ আমি পুড়িয়ে ছাড়বো। মুখ পোড়া হনুমান। দ্যাটস ইট, হনুমান বানাবো। আটঘরায় কালি চিঠি দিয়ে পরমেশ, মতি, নন্তু ওদের ডেকে আনবো। টিম করব। এই বয়সে তুমি খেলবে? কেন খেলবো না? গ্রেজ, হবস, রোডস, সিকে, দেওধর ওরা কি 50-এর পরেও খেলেনি? কিন্তু তোমার যে 70 হয়ে গেছে। সে তো পাজিপত্তরের হিসাবে, কিন্তু মনের হিসাবে আমি তো 25-এর একদিনও বেশি নই। এখনো 40টা বৈঠক, 10টা ডন দিই, 1 মাইল জগ করি। এখনকার কটা ছোকরা পারে। সুতরাং আমি খেলবো। বহুদিন আটঘরায় যাওয়া হয়নি। লাস্ট খেলেছি
তখন তুমি জন্মাওনি। 3 রানে হেরে গেছিলাম। রাজশেখর আহত সিংহের মতো অস্থির পায়চারি শুরু করলেন। কলাবতীর তখন মনে হলো দাদুর বয়স সত্যিই 25। উত্তেজনায় আর ক্রোধে শরীর থেকে 50টা বছর যেন খসে পড়েছে। লম্বা লম্বা দ্রুত পা ফেলে শিরদাঁড়া খাড়া রেখে রাজশেখর দেয়াল থেকে দেওয়াল পর্যন্ত যাতায়াত করে যাচ্ছেন। দেখে কলাবতীর বেশ অবাক লাগলো। এত সামান্য ব্যাপারেই কি রাগ! হঠাৎ দাঁড়িয়ে পড়ে রাজশেখর মুচকি হেসে ফেললেন। বুঝলি কালু, তোর বর্দি ইচ্ছে করেই সিংহের ল্যাজ মারিয়েছে। আমার ছেলেকে কিনা ল্যাজ কাটা সিংহ বলল, হ্যাঁ, চিড়িয়াখানায় পাঠাতে বলল। আশ্চর্য, কি সাহস! দাদু তুমি থেকে যখন তুইয়ে চলে আসেন, কলাবতী তখন বুঝে যায় গুরুগম্ভীর রাসবাড়িতে জোব্বাটা মেজাজ থেকে খুলে এবার উনি নিজের আসল মজাদার হালকা স্বভাবে ফিরে এসেছেন। এখন তিনি বন্ধু। কিন্তু তোমার পুনশ্চটাই তো গোলমেলে। বাদর জাতীয় অনেকেরই তো ল্যাজ নেই। শিম্পাঞ্জি, গরিলা, ওরাংওটাং। রাজশেখর থমকে দাঁড়ালেন। তাকে বিচলিত দেখাচ্ছে। অবশেষে অপ্রতিভের মতো হেসে মাথা চুলকে তিনি চেয়ারে বসলেন। এসব তো ভেবে দেখিনি। তাই তো, টার্জানের শিম্পাঞ্জিটাকে কতবার দেখেছি, ল্যাজ আছে বলে তো মনে পড়ছে না। তাহলে ভুলে যাও সিংহের লাজের কথাটাও। ক্রিকেট ম্যাচ খেললে তোমার দরকার নেই। না না, একবার যখন মুখ থেকে বেরিয়েছে সে কথা রাখবই। আমি খেলবই, আর সতু খেলবে, তুইও খেলবি। 3 পুরুষে খেলে এই অ্যানুয়াল ম্যাচের রেকর্ড করব। কিন্তু ওরা যদি আমাকে খেলতে না দেয়? পুরুষদের খেলায় কোনো মেয়ে খেললে প্রোটেস্ট তো করতেই পারে। রাজশেখর ধাঁধায় পড়লেন। আমতা আমতা করে বললেন, তা বটে, তা বটে। রেকর্ডটা হলে অবশ্য খুবই ভালো হতো। তবে 2 পুরুষ এই ম্যাচে কখনো খেলেছে কিনা সেটাও খোঁজ নিতে হবে। আমি কালই আটঘরায় চিঠি দিচ্ছি। সতুকেও বলে রাখতে হবে যেন অতি অবশ্য খেলে। কলাপতির কাকা সত্যশেখরের মামলা ছিল কৃষ্ণনগর কোর্টে। ফিরে এসেই অপেক্ষমান মক্কেলদের নিয়ে চেম্বারে বসে যায়। রাত 10টায় এই বাড়ির নিয়ম অনুযায়ী তাকে খাবার টেবিলে আসতে হলো। তোমাকে বিলেতে পাঠিয়েছিলাম বারাট ল হওয়ার জন্য, ভেংচি কাটার জন্য নয়। কিন্তু আমি তো... একটি কথাও নয়। রাজশেখরের চাপা ধমকে সত্যশেখর মেয়ে গেল। হরির মেয়েও তখন ওখানে কি যেন পড়তে গেছিল, তাকে তুমি জিভ দেখিয়েছিলে 2 বার। থাক থাক, চাপা দেওয়ার চেষ্টা করো না, সব আমি জেনে গেছি। কিন্তু কেন? ইতস্তত করে সত্যশেখর মুখ নিচু করে রুটি ছেঁড়ায় ব্যস্ত কালুর দিকে বারদুর তাকিয়ে বলল, সিংহীদের অপমান করেছিল। তোমার পাঠানো বড়ি আর লঙ্কার আচার থেকে ওকে খানিকটা দিতে চেয়েছিলুম, নেয়নি। বলেছিল সিংহীরা আবার বড়ি আচার তৈরি করতে শিখলো কবে? এতে কি রাগ হবে না? কলাপতি হঠাৎ বিষম খেয়ে মুখটা আরও নামিয়ে ফেলল। দাদু তীব্র দৃষ্টিতে তার দিকে তাকালেন। কালু, এটা হাসির ব্যাপার নয়। আর দ্বিতীয়বার কি জন্য জিভ দেখিয়েছিলে? কার্ডিফে গ্ল্যামর গানের সঙ্গে পাতৌদির টিম খেলছিল সোফিয়া গার্ডেন্সে। ভীষণ বৃষ্টি। 2 দলের ফার্স্ট ইনিংসই পুরো খেলা হলো না। খুব শীত। মলয়ের সঙ্গে ছিল একটা কাশ্মীরি শাল। আমায় বলল ভাঁজ করে ম্যাকিন্টোসের নিচে গলায় জড়াতে। তুমি নিলে? হ্যাঁ। ওফ! তারপর ল্যাঙ্কাশায়ারের সঙ্গে ইন্ডিয়ান্সদের সাউথ পোর্টে খেলা। কাকা, ল্যাঙ্কাশায়ার মাঠ তো ওল্ড ট্র্যাফোর্ড, ম্যানচেস্টারে। হ্যাঁ, কিন্তু বৃষ্টিতে মাঠের অবস্থা খারাপ হয়ে যাওয়ায় ম্যাচটা সাউথ পোর্টে হয়েছিল। খুব ভালো রোদ উঠেছিল। শালটা ফেরত দেওয়ার জন্য নিয়ে গেছিলুম। ও বলল ম্যাচ থেকে ফেরার সময় নেবে। এরপরই লিডসে ফার্স্ট টেস্ট, তাই প্র্যাকটিস নিতে আমাদের ছেলেরা খুব কেয়ারফুলি ব্যাট করে। পাতৌদি 1 ঘন্টার ওপর ক্রিজে থেকে করে 6, সুরতি 3 ঘন্টায় 54। মলয়া এই নিয়ে পাশের এক মেম সাহেবের সঙ্গে গলা মিলিয়ে
খুব বিরক্তি দেখাচ্ছিল, তাইতে মেজাজ খারাপ হয়ে যায়। কথা কাটাকাটি হতে হতে আমি শালটা ছুঁড়ে দিই ওটিকে। বলেছিলুম, মুখুজ্জেদের মেয়ে তো, তাই ক্রিকেটের কও বোঝো না। ব্যাস, আগুনে ঘি পড়ল। গটগট করে স্ট্যান্ড থেকে নেমে যাওয়ার আগে বলল, যে শালটা ছুঁড়ে দিলে জানো কি, 1884-এ লখনৌর নবাব ওয়াজিদ আলী যখন মেটিয়া বুরুজে থাকতেন তখন নিজের হাতে ওটা বাবার ঠাকুরদাকে দিয়েছিলেন। এসব জিনিসের কদর সিংহী বাড়ির লোকেরা কি বুঝবে। এই বলে ও একাই মাঠ থেকে বেরিয়ে গেল। মিনিট 10 পরে আমি মাঠ থেকে বেরিয়ে ওকে খুঁজছি, তখন একটা বাসের জানলায় ওকে দেখি। বাসটা ম্যানচেস্টার যাচ্ছে। আমার সঙ্গে চোখাচোখি হতেই, সেটাই দ্বিতীয়বার। রাজশেখর গুম হয়ে গেলেন। সত্যশেখর আমতা আমতা করে বলল, শালটার যে হিস্টোরিক ভ্যালু আছে তা আমি জানবো কি করে? তা বটে, তবে হরির ঠাকুরদা যখন ওয়াজিদ আলী শাহের মেহফিলে বসে নাচ গান আর শায়ের শুনছে, তখন আমার ঠাকুরদা নাটোরের টিমে ক্রিকেট খেলছে। এই বলে রাজশেখর গর্বিত চোখে কলাবতীর পিছনের দেওয়ালে তাকালেন। ওখানে ক্রিকেট ব্যাট হাতে বলেন্দ্র শেখরের অয়েল পেন্টিং ঝুলছে। ডব্লিউজির মতো মুখ ভর্তি দাড়ি, মাথায় কান্ট্রি ক্যাপ, কোমরে বেল্টের বদলে কালো কাপড়ের পট্টি, হাঁটুর নিচে ছোট প্যাড, ভুঁড়িতেই শুধু ডব্লিউজির এক ষষ্ঠাঙ্গ অনুপস্থিত। এর পাশে হুবহু রঞ্জির মতো গোফওয়ালা অ্যালবার্ট চুল, ফুল হাতা জামা পরা ছিপছিপে সোমেন্দ্র শেখর লেগ গ্লান্স করছেন। কলাবতীর দৃঢ় ধারণা, গ্রেস ও রঞ্জির ছবি সামনে রেখে আর্টিস্ট মুখটুকু বাদে বাকি সব এঁকেছে। আমাদের হলো ক্রিকেটিং ফ্যামিলি। ক্রিকেট ইজ দ্য নোবেলেস্ট স্পোর্টস অফ অল। শুধু মাঠেই নয়, জীবনের সর্বক্ষেত্রেই ক্রিকেটকে পাবে। ফর লাইফ ইজ এ গেম আফটার অল টু আস, স্পোর্টসম্যান অ্যাট অল ইভেন্টস। কলাবতী খুক খুক করে উঠল। রাজশেখর চকিতে তার দিকে তাকিয়ে ভ্রু কোচকালেন। ওহ ইয়েস ইয়েস, ভুলেই গেছিলাম। আমাদের বংশে এখন তো আবার একজন স্পোর্টস ওম্যানও এসে গেছে, 5th জেনারেশন ক্রিকেটার। সতু, তোর কি মনে হয়, কালু ইন্ডিয়া রিপ্রেজেন্ট করবে? সত্যশেখর উৎসাহে নড়ে চড়ে বসল। নিশ্চয় করবে। আমি তো ওর দুটো ইনিংস এবার কানপুরে দেখলাম। শান্তা রঙ্গস্বামীও দারুণ প্রেজ করলো। গ্রেট ডিটারমিনেশন, কারেজ অ্যান্ড টেকনিক সবই আছে, তবে হাতে আরও 2-4টে মার থাকা দরকার। হবে হবে, আগে ডিফেন্সটা পুক্ত হোক। ভাবছি বাগানের উত্তরে বকুল গাছটার ধারে কালুর জন্য প্র্যাকটিস পিচ করে দেব। দারুণ হবে দাদু। কলাবতী প্রায় লাফিয়ে উঠল, দুহাত তুলে। রাজশেখর মিটমিট করে তাকিয়ে বললেন, আমি এবার তোকে কোচ করব, নেটে আমি বল করব। সত্যশেখর হঠাৎ বিষম খেল। দাদু, কাকা কিন্তু হাসছে। কেন? মোটেই হাসিনি। মোটরে এসেছি, বেশ ঠান্ডা লেগে গেছে। যাই দেখি ট্যাবলেট কিছু যদি। সত্যশেখর টেবিল থেকে উঠে দ্রুত বেরিয়ে গেল। দুই ছেলের একজনও ক্রিকেটার হলো না। রাজশেখর বিষণ্ণ মুখে কলাবতীর দিকে তাকালেন। বড় ছেলে দিব্যশেখর সন্ন্যাসী হয়ে গেছে কলাবতীর মা মারা যাবার পরই। ছোট থেকেই সে ছিল কোমল ও ধীর স্বভাবের, পড়ুয়া ও ঈশ্বর বিশ্বাসী। রাজশেখর চেষ্টা করেও তার হাতে ক্রিকেট ব্যাট ধরাতে পারেননি। মা মরা 2 বছরের কলাবতীকে তার মাসি পুনেতে নিয়ে যান। সে দাদুর কাছে ফিরে আসে 10 বছর বয়সে। ছোট ছেলে সত্যশেখর সুদর্শন, মার্জিত, সুরসিক ও বুদ্ধিমান তো বটেই, এবং আড্ডাবাজও। ছাত্র হিসেবে সাধারণ, কিন্তু জাগতিক নানান ব্যাপারে অল্প বিস্তর ধারণা রাখে। পসার বৃদ্ধিতে সম্প্রতি একটি ফিয়াট মোটর গাড়ি কিনেছে, বাবার অনুমতি নিয়ে, স্বউপার্জিত অর্থে। কোর্টে যাতায়াত ছাড়া গাড়িটি পারতপক্ষে সে ব্যবহার করে না। তবে ভাইজিকে গাড়ি চালানো শিখিয়ে দেওয়ার জন্য
ইদানিং ভোরবেলায় তাকে বেরোতে হয়েছে। কলাবতী ড্রাইভিং লাইসেন্স পাওয়ার মতো মোটামুটি শিখে গেছে। সত্যশেখর ব্যারিস্টার হয়ে আসার পর গত 15 বছরে রাজশেখর মাত্র 3 বার তাকে জিজ্ঞাসা করেছিলেন সে বিয়ে করতে ইচ্ছুক কিনা। এখন ইচ্ছে নেই, কালু একটু বড় হোক। এবং তৃতীয়বারে কাঁচা পাকা চুলে আঙুল ডুবিয়ে বলেছিল, তাড়াহুড়োর কি আছে? বাবাকে সে শ্রদ্ধা করে, ভালোবাসে এবং জমের মতো ভয় পায়। তবু ক্রিকেটে সে 2য় ডিভিশন ক্লাবেরও উপযুক্ত হয়ে উঠতে পারেনি। ঘুড়ি, লাট্টু, ডাঙ্গুলি বা উড়নতুপড়িতে তার যে দক্ষতা, তার সিকিভাগও সে ক্রিকেটে অর্জন করতে পারেনি। আমার ছেলেরা ক্রিকেট শিখল না। আরে ক্রিকেট কি শুধু মাঠেই হয়? এটা একটা খেলা, যেমন জীবনটাও একটা খেলা। লাইফ ইজ আ গেম। সোলজাররা বলে ব্যাটল অফ লাইফের কথা, তেমনি নাবিকরা বলে সাগরের, অভিনেতারা বলে থিয়েটারের কথা, কবিরা জীবন স্বপ্নের গান গায়, আর সাধারণ খেটে খাওয়া মানুষ একেই বলে জীবনের চলা। আমরা যারা ব্যাট বল খেলি একে গেম অফ লাইফ তাহলে বলবো না কেন? কলাপতি মাথা হেলিয়ে সমর্থন করল। চল লাইব্রেরিতে গিয়ে বসি। ওরা খাবার টেবিল থেকে উঠে লাইব্রেরিতে এসে বসল। দেওয়াল আলমারিতে সার দেওয়া 3 পুরুষের সংগ্রহ। এ ঘরে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। কলাবতী শুধু ব্যতিক্রম। আমার কি মনে হয় জানিস, জীবনটা যেন সিঙ্গল উইকেট ম্যাচ, সবার বিরুদ্ধে সবাই। প্রত্যেকেই এখন নয়তো পরে ব্যাট করার সুযোগ পাবে। সব ব্যাপারেই যেমন গুড লাক কি ব্যাড লাক কাজ করে, তেমনি এই ক্ষেত্রেও আছে। তবে কেউ যদি স্কোর করতে না পারে, সেজন্য দায়ী হবে সে নিজেই। কলাপতি মুখের সামনে হাত রেখে হাই তুলল। রাজশেখর সেটা লক্ষ্য করলেন। খেলায় ভালো মন্দ দুরকম পার্টনারই আছে, যেমন জীবনেও থাকে। সব রকমের বোলিংই খেলতে হয়, কিন্তু ক্রিকেটে যে ট্রেনিং একটা লোক পায়, যেমন চটপট বিচারবোধ গড়ে তোলার অভ্যাসটা, আর সাহস পড়ে নিশ্চিতভাবে সেটাকে কাজে লাগানো কিংবা ইচ্ছা শক্তিকে জবরদস্ত করা, যার ফলে লোপাই বলের কি ফুল টসের টোপের লোপটা সামলে নিতে পারবে, কিংবা হঠাৎ মাথা গরম করে এলো পাথারি ব্যাট যাতে না চালায়। এই যে সব গুণ, এর সঙ্গে সাহস আর ধৈর্য, এসবই ওই 22 গজের ঘাসের জমিটা থেকেই তো শেখে। সেটা জীবনের খেলার ক্ষেত্রেও অমূল্য সাহায্য করে। দাদু, তোমার বিচারবোধের এই মুহূর্তে চটপট একটা সিদ্ধান্তে আসা দরকার। এসে গেছি। তুই এখন ঘুমোতে যাবি? কারেক্ট ডিসিশন, কিন্তু তুমি ম্যাচটা খেলার যে সিদ্ধান্ত। ওটা পাকা। 3 পুরুষের যদি না হয়, 2 পুরুষের খেলার রেকর্ডটা তো করে রাখি। আটঘরায় কালই পরমেশ, মতি, নন্তুদের চিঠি দিচ্ছি। কলাবতী যখন উঠে যাচ্ছে, রাজশেখর পিছন থেকে বললেন, তোর আগামী দুষ্টুমির প্রোগ্রাম কি? স্কুলে স্পোর্টসে আমাদের ক্লাসে সুস্মিতার সঙ্গে একটু পরামর্শ করা দরকার। লেডিস পার্কের গায়েই সুস্মিতাদের বাড়ি। দুজনের 2 চাপা আলোচনা হয়। এরপরই স্পোর্টসের গো অ্যাজ ইউ লাইকের মস্তান বেশে কলাবতীর আবির্ভাব। সেদিন সে ছুটে পার্ক থেকে বেরিয়ে সুস্মিতার বাড়িতে গিয়ে মস্তানের ছদ্মবেশ খুলে ফেলে। চুড়িদার ও কামিজ পরাই ছিল প্যান্ট শার্টের নিচে। তারপর সে আবার ভালো মানুষের মতো পার্কে ফিরে আসে। সুস্মিতাদের বাড়িতে দুপুরের খাওয়া সেরে বিকেল নাগাদ বাড়ি ফিরে সে দাদুর কাছে শুনল আটঘরা থেকে পরমেশ এসেছিল। টিম একটা মোটামুটি হয়ে গেছে। গত বছর যারা খেলেছে তারাই খেলবে। তবে রাজশেখর ও সত্যশেখরের জন্য কোন দুজন বাদ পড়বে তাই নিয়ে একটু সমস্যা দেখা দিয়েছে। পরমেশ বলছে দারোগা বাবু, ব্যাংক ম্যানেজার আর হেডমাস্টার খেলতে চায়। এরা সবাই নতুন। গোপীনাথ ঘোষ একসময় পার্লামেন্টের মেম্বার ছিল। জানিয়েছে তার ছোট ছেলের খুবই খেলার ইচ্ছে। ছেলেটি কলকাতায় বরাবর রয়েছে। সে নাকি কখনো আটঘরা দেখেনি, তাই
গোপীনাথ তো এখন এমএলএ, ওকে চটানো ঠিক হবে না। দাদু, এই ম্যাচে খেলার এলিজিবিলিটি তো আটঘরা বা বগদিঘিতে 13 বাস। তা গোপীনাথ ঘোষের ছেলে কি 3 রাত কাটিয়েছে? পরমেশ তো বলল কাটিয়েছে। 13 বছর আগে গোপী ঘোষ যখন এমপি ছিল তখন একবার আম্পায়ার হয়েছিল। ওখানকার লোকেরা আজও বলে আম্পায়ারিং তো নয়, হয়েছিল গোপী ঘোষের এম্পায়ারিং। সেই সময় গোপী ঘোষের সঙ্গে ওর 3 বছর বয়সী ছেলেটি নাকি আটঘরায় গেছিল, আর দিন 5 তার পিসির বাড়িতে ছিল। সে প্রমাণ নাকি আছে খেলার পর তোলা গ্রুপ ফটোতে। তাহলে কারা বাদ যাবে? নন্তু আর মতিকেই শেষ পর্যন্ত বাদ দিতে হবে। ওরা নিজেদের লোক, কিছু মনে করবে না। কিন্তু বকু বোস, ভুবনেশ্বর সিংহি বা তার কম্পাউন্ডার চণ্ডীকে বাদ দিলে তো বিক্ষোভ মিছিল, ঘেরাও, অবস্থান, প্রতিরোধ আর কি সব যেন হয়, তাই হয়ে যাবে। ওরা বহু যুদ্ধের হিরো তো। কিন্তু তোমার 3 পুরুষের খেলার রেকর্ড করার কি হবে? রাজশেখর বিমর্ষ থেকে আরও বিমর্ষ হয়ে পড়লেন। মাথা চুলকোনো শুরু করতেই কলাপতি বলল, বুঝেছি, আমার খেলায় আপত্তি হবে। মানে পরমেশ বলল মতিকে একবার জিজ্ঞেস করা দরকার। ও তো ক্রিকেটের আইন কানুনের বই বাংলায় লিখেছে, ব্যাপারটা বোঝে। ফোন করা হলো মতির অফিসে। সে বলল আইনে কিছু বলা নেই যে পুরুষ টিমে কোনো মেয়ে খেলতে পারবে না, কিন্তু এরকম নজিরও তো কোথাও পাচ্ছি না। তবে বগদিঘি যদি রাজি হয়। তাই পরমেশ বলল ঘুরিয়ে ফিরিয়ে সে পতু মুখুজ্জিকে একবার সাউন্ড করে দেখবে। পতুই তো বগদিঘির সব। ক্রিকেট আইন নাকি ভালোই জানে টানে। আইনে যদি কিছু বলা না থাকে তাহলে আমি খেলতে পারবো না কেন? কলাবতী গোয়ারের মতো ঘাড় বেঁকালো। ক্রিকেট আইনে অনেক কিছুই বলা নেই, হতে হতে চলতে চলতে সেগুলো প্রথায় দাঁড়িয়ে যায়। এই ধর পোশাকের ব্যাপারটা, সাদা শার্ট ট্রাউজার গোড়া থেকে চলে আসছে, তাই ওটাই প্রথা হয়ে গেছে। ছাপকা ছাপকা রঙিন জামা কি কেউ পরে? না পরার দাবি তুলেছে। আবার প্রয়োজনেও অনেক কিছু হয়। কেউ 10 বছর আগেও হেলমেট পরতো না, কিন্তু এখন অনেকেই পরছে। তোর সম্পর্কে আপত্তি যদি হয় তো সেই রকমই আর কি। কলাপতি চুপ করে রইল, কিন্তু মনে মনে সে যেন তখন কিছু একটা ভেবে চলেছে। রাজশেখর মিটমিট করে ওর দিকে তাকিয়ে বললেন, মনে হচ্ছে কালুর মাথায় দুষ্টুমি ঘুরপাক খাচ্ছে। ছেলেটাকে যেন চেনা চেনা লাগছে। ফিয়াট গাড়ি চালাচ্ছে সত্যশেখর, তার পাশে কলাপতি, পিছনের আসনে রাজশেখর। ওরা যাচ্ছে আটঘরায়, পৌঁছতে ঘন্টা 2 লাগবে না। গাড়ি পিছনে বুটিতে আছে একটা সুটকেস আর ব্যাটিং সরঞ্জাম। দর্জি 3 দিনের মধ্যে দুজনের শার্ট আর ট্রাউজার বানিয়ে দিয়েছে। মাপ মতো বুট দোকানেই পাওয়া গেছে। কলাবতীর সবই আছে, নতুন কিছুর দরকার হয়নি। দক্ষিণেশ্বরে বিবেকানন্দ সেতুর ওপর পিছনে আর একটা গাড়ির হর্ন শুনে সত্যশেখর আয়নায় তাকিয়ে দেখল সবুজ একটা অ্যাম্বাসাডার অধৈর্য হয়ে পথ দেওয়ার জন্য ফাঁক খুঁজছে আর হর্ন দিচ্ছে। ভ্রু কুচকে উঠল সত্যশেখরের। নিজের গাড়ি রাস্তার মাঝখানে এনে গতি মন্থর করল। কলাবতী জানলা দিয়ে পিছনে তাকিয়ে নিচু স্বরে বলল, কাকা, বর্দিরাও যাচ্ছেন। তাই নাকি? বিষয়টা বাড়াবাড়ি রকমের হওয়ায় সে বুঝে গেল কাকা ইচ্ছে করেই অ্যাম্বাসাডারকে জব্দ করতে চাইছে। কিন্তু মিনিট কয়েক পরেই রাজশেখর উত্তেজিত হয়ে পড়লেন। থামা থামা। সত্যশেখর হক চকিয়ে রাস্তার কিনারে এনে মোটর থামাতেই অ্যাম্বাসাডারটা পাশ দিয়ে বেরিয়ে যাওয়ার সময় কলাপতি দেখল পিছনের আসনে বসা বর্দি ঝুঁকে কট মটিয়ে জানলা দিয়ে তাকিয়ে, আর তার পাশে দাদুর মতো চেহারার এক বৃদ্ধ বুড়ো আঙুল তুলে তাদের কলা দেখালেন। হুড়ি গেল না? হ্যাঁ, সঙ্গে কে? মলয়া? বোধ হয়।
রাজশেখর গম্ভীর স্বরে বলল। হরি কলা দেখালো, আমি স্পষ্ট দেখেছি। বোধহয় আমাদের বাঁদর বলে গেল। রাজশেখর দীর্ঘশ্বাস ফেললেন। একটা লোক ডাব বেচছে, দেখ তেষ্টা পেয়ে গেল। দাদু, ফ্লাস্কে তো জল রয়েছে। কর্পোরেশনের জলে আর প্রকৃতির জলে অনেক তফাৎ। রাজশেখরের সঙ্গে তারা হেঁটে খানিকটা পিছিয়ে এলো, যেখানে গন্ডা চারেক ডাব নিয়ে একটা লোক বসে আছে। ডাবের জল খেয়ে মিনিট 10 পর ওরা আবার রওনা হলো। দিল্লি রোড ধরে এলো দিয়ারা মোড়, এরপর নসিবপুর, সিঙ্গুর হয়ে কামারকুণ্ডু। ঘড়ি দেখে সময় হিসাব করে রাজশেখর বললেন, খেলা শুরু হওয়ার আগেই আমরা পৌঁছে যাব। দুধারে মাঠ, দূরে গাছপালার আড়ালে গ্রাম। সাইকেল আরোহী, পথচারী, মাঝে মাঝে যাত্রী ভরা বাস আর ট্রাক ছাড়া পথে আর কিছুর সঙ্গে তাদের দেখা হলো না। রাস্তাটা এক জায়গায় ভাঙা, বড় বড় গর্তগুলোকে পাশ কাটিয়ে যাওয়ার মতো সরু পথ রয়েছে। কুমড়ো পোছাই একটা সাইকেল ভ্যান সরু পথটা দিয়ে আসছে। সত্যশেখর গাড়ি থামিয়ে অপেক্ষা করল। কাকা, এইবার আমাকে দাও। এটা পেরিয়ে গিয়ে। ভ্যানটা চলে যাওয়ার পর গাড়িকে সন্তর্পণে ভাঙা জায়গায় পাশ কাটিয়ে এনে সত্যশেখর নামল। কলাপতি স্টিয়ারিংয়ে বসল। 8 কিলোমিটার পরেই বর্ষা ফলার মতো রাস্তাটা বেঁকে গেছে। কলাপতি একটা গরুর গাড়িকে পাশ কাটিয়ে বাঘ ঘুরেই অচল সবুজ অ্যাম্বাসেডারের ঘাড়ে ফিয়াটকে নিয়ে ফেলত, যদি না তার কাকা পা বাড়িয়ে ব্রেকটা চেপে ধরত। রাস্তায় দাঁড়িয়ে মলয়া এবং হরিশঙ্কর। ড্রাইভার বনেট খুলে মুখ নামিয়ে কি করছে? শার্প বেন্ডের মুখে এভাবে কেউ গাড়ি রাখে? সত্যশেখর গলা বাড়িয়ে বলল, এক্ষুনি একটা কাণ্ড ঘটে যেত। রাজশেখর গাড়ি থেকে নামলেন বেশ প্রসন্ন মুখে। একটু দূরে গাছতলায় দাঁড়ানো হরিশঙ্করের কাছে গিয়ে কোমরে হাত রেখে 1 মিনিট সেইভাবে তাকালেন। নতুন ব্যাটসম্যান ক্রিজে এসে যেভাবে সাজানো ফিল্ড পর্যবেক্ষণ করে, তারপর পিছে ব্যাট ঠুকে ঠুকে আর কাকড় ধুলো বাছাবাছি করে বাগান করার মতো ভঙ্গিতে বললেন, খেলা দেখতে যাচ্ছিস? হ্যাঁ, তুই? খেলতে। হরিশঙ্করের চোখ দুটো এবার বড় হয়ে ভ্রু কুঁচকে গেল। রাজশেখরের সাদা ট্রাউজার আর শার্টের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, হারবি। বাজি? বাজি। কলাপতি গাড়ি থেকে নেমে এসে মলয়ার দিকে এগোচ্ছিল। থমকে দাঁড়িয়ে বলল, 1 কাদি মর্তমান কলা। সিংহীরা এখন তাহলে নিরামিষ শিখাচ্ছে? হরিশঙ্করের বাঁকানো হাসির দিকে তাকিয়ে রাজশেখর বললেন, খাচ্ছে আর খাওয়াবে ভাবছে। ড্রাইভারের সঙ্গে মলয়াও উকি দিয়ে দেখার ভান করছিল। তার কাঁধের থেকে ঝুলছে নিকন ক্যামেরা। কলাপতি এসে বলল, বডি কি হলো? ফ্যান বেল্ট ছিঁড়ে গেছে, সঙ্গে এক্সট্রাও নেই যে। সত্যশেখর গাড়ি থেকে নামেনি। সে চেঁচিয়ে বলল, কালু, দেরি হয়ে যাচ্ছে আমাদের, ঠিক সময় পৌঁছতে হবে। কলাপতি ছুটে এলো, কাকা ফ্যান বেল্ট ছিঁড়ে গেছে। তা আমরা কি করব? ওঠ এখন, দাদুকে ডাক। ওরা যাবেন কি করে? হেঁটে, নয়তো অপেক্ষা করুক, যখন বাস আসবে উঠবে। যা, এইরকম নির্জন জায়গায় ওরা পড়ে থাকবেন তাই কি হয়? আমাদের গাড়িতে ওদের উঠিয়ে নাও। বাদরদের গাড়িতে ওরা কি চড়বে? এখন রাখো তো ওসব কথা, বিপদে পড়েছে না। কলাপতি কাকাকে প্রায় ধমকে দিল। তারপর সে চেঁচিয়ে বলল, দাদু, ওরা আমাদের সঙ্গে চলুন। রাজশেখর এগিয়ে এলেন। আমিও তাই হরিকে বলছি, ড্রাইভার তারকেশ্বরে নেমে ফ্যান বেল্ট কিনে বাসে এখানে ফিরে এসে যা করার করুক, আর তোদের আমরা বকদিঘিতে নামিয়ে দিচ্ছি, চেপে চুপে এটে যাবে, কি বলিস? 6 জন ধরবে না কেন? বর্দি, চলে আসুন। গম্ভীর মুখে মলয়া পিছনের আসনে বসল। গাড়ি স্টার্ট দেবার সময় কলাপতির মনে হলো কাকা আয়না দিয়ে পিছনে তাকালো, আর জিপটা বার করতে গিয়েও করল না, শুধু বলল, পিছনের ডান দিকের অ্যাবজর্ভারটা কাল একবার চেক করিয়ে নিতে হবে। কেন, খারাপ হয়েছে? হবে।
গাড়ির ডান দিকেই মলয়া বসেছে। তার মুখ আরো গম্ভীর হয়ে গেল। তারকেশ্বরে ড্রাইভারকে আর বকদিঘিতে দুজনকে নামিয়ে ওরা আটগড়ার ফুটবল মাঠে যখন পৌঁছলো খেলা শুরু হতে তখন 20 মিনিট বাকি। বকদিঘির অধিনায়ক পতু মুখুজ্জে অপেক্ষা করছে টস করার জন্য। এসে গেছে, এসে গেছে, আমাদের ক্যাপ্টেন এসে গেছে। শোরগোল পড়ে গেল মাঠের পূব দিকে নীল শামিয়ানার চারধারে। কলাবতী এই প্রথম এসেছে, তাই প্রচণ্ড ভিড় আর উদ্দীপনা দেখে সে তো অবাক। মাঠের পশ্চিমে হলুদ রঙের আর একটা শামিয়ানা, ওটা বকদিঘির। মাঠের ধারে মাঝামাঝি জায়গায় 5 হাত লম্বা 2.5 হাত চওড়া একটা টেলিগ্রাফিক স্কোরবোর্ড 8 হাত উঁচু বাঁশের মাচায় বসানো, তার নিচে স্কোরারদের টেবিল। দুটো শামিয়ানাই আকারে ও প্রকারে দেখতে একই রকম। পক্ষপাতিত্বের দোষ কোনো ক্রমেই দেওয়া যাবে না। শামিয়ানার সামনের দিকে কিছু চেয়ার প্লেয়ারদের জন্য। ব্যাংক ম্যানেজারের বাড়ি থেকে চেয়ে এনে এবার একটা সোফা রাখা হয়েছে রাজশেখরের জন্য। পিছন দিকে কাপড়ে ঘেরা একটি ঘর, ড্রেসিং রুম। তার দরজায় পর্দা ঝুলছে। এবার জলপানের বিরতির সময় মাঠে জল নিয়ে যাওয়ার জন্য স্টিলের জগ ও ট্রে আর ফুল কাটা কাচের গ্লাস দিয়েছেন দারোগা বাবু। শামিয়ানার নিচ থেকে প্লেয়াররা মাঠে যাবে শতরঞ্জের ওপর দিয়ে। অনেকে চেয়েছিল ডেকোরেটরের কাছ থেকে গালিচা ভাড়া করে আনতে, কিন্তু পঞ্চায়েত প্রধান পটল হালদারের আপত্তিতে তার হয়নি। তার বক্তব্য ছিল, দেশে মর্মান্তিক খরা চলছে, এখন বিলাসিতার সময় নয়। শতরঞ্জের দুপাশে সারি সারি বেঞ্চ পাতা। আটঘরা হায়ার সেকেন্ডারি স্কুল থেকে 50 টাকা কশন মানি জমা দিয়ে সেগুলো আনা হয়েছে। গত বছর বকদিঘির আম্পায়ার 1 ওভারেই 4 জন আটঘরিয়াকে রান আউট দেওয়ায় যে কাণ্ড ঘটে, তাতে বেঞ্চ মেরামত করতে স্কুলের 20 টাকা খরচ হয়ে যায়। তাই এবার বেঞ্চ দিতে স্কুল রাজি হয়নি, কিন্তু পঞ্চায়েত প্রধানের বিচক্ষণ সিদ্ধান্তে তা সম্ভব হয়েছে। তবে পরমেশের কাছে তিনি আড়ালে বলে রেখেছেন, সোফা ছাড়া আর কোথাও তিনি বসবেন না। বেঞ্চে ঠাসাঠাসি দর্শক, তার 3 ভাগই গিন্নিবান্নি আর কুচো কাচা। যাত্রা দেখতে গিয়ে বসার জায়গা নিয়ে যে ঠেলাঠেলি, চিৎকার, ঝগড়া হয়, সেই রকমই হচ্ছে। 2 রঙের কাগজের শিকল জড়াজড়ি করে মালার মতো মাঠটাকে ঘিরে রয়েছে। পঞ্চায়েত প্রধান, যাকে আড়ালে বহু লোকই পটল প্রধান বলে থাকে, তার নির্দেশে 2 গ্রামের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের লড়াকু মোর্চা বজায় রাখতেই মাঠকে এই মাল্যদান। অ্যাম্প্লিফায়ারে গত বছর ডিস্কো গান বাজানো হয়েছিল। পটল প্রধান সাফ জানিয়ে দিয়েছে, অপসংস্কৃতি আর চলবে না। 2 শামিয়ানার মাথায় লাগানো চোঙা থেকে এবার তাই বেরোচ্ছে ভূপেন হাজারিকা আর সুচিত্রা মিত্র। কলাবতীর চোখে পড়ল লম্বা চুল, তারই বয়সী, তারই আকৃতির একটি ছেলে এক কোণে চেয়ারে পাংশু মুখে বসে বারবার ঢোক গিলছে আর চেয়ারের হাতল আঁকড়ে ধরছে। তার মনে হলো এই বোধহয় গোপীনাথ ঘোষের ছোট ছেলে। না, হলো না। কলাবতী তার পাশে এসে দাঁড়ালো, পরমেশের দিকে মুখ ফেরালো। পতু মুখুজ্জে রাজি নয়, 3 পুরুষে খেলার রেকর্ড করতে দেবে না। অপোনেন্ট আপত্তি করলে তোমায় নামাই কি করে বলো? রাজশেখর টস করে ফিরে এলেন। নিখুঁত ক্রিকেটের পোশাক, মাথায় যৌবনকালের ক্যাপ আর রিজু দেহে তাকে টেস্ট ক্রিকেটারের মতো দেখাচ্ছে। সারা মাঠ তার দিকেই তাকিয়ে। ওদের ব্যাট করতে দিলুম। উইকেট কিপার প্যাড আপ। 11 জন ঠিক আছে তো? সতু কোথায়? পরমেশ, কে আমাদের ওপেনিং বোলার? 1 চেঞ্জ কে? আমায় সব মাঠে বলে দেবে। রাজশেখর ব্যস্ত হয়ে পড়লেন। তাকে দেখে অন্যরাও ব্যস্ত হওয়ার জন্য ছোটাছুটি শুরু করে দিল, এমনকি সত্যশেখরও। সেই সময় কলাবতী গিয়ে বসল গোপীনাথ ঘোষের ছেলের পাশে। তুমি কি আজ খেলছো? হ্যাঁ, তবে
তবে কি নার্ভাস লাগছে? পেটের মধ্যে কিরকম গুল হচ্ছে, বমি বমি ভাব আসছে তো? হ্যাঁ হ্যাঁ, অনেকটা তাই। তার মানে আজ তুমি ক্যাচ ফেলবে, ইজি সিটার মিস করবে। কলাপতি নিশ্চিত স্বরে বলল। আজ তুমি নির্ঘাত পায়ের ফাঁক দিয়ে বল গলিয়ে বগদিঘিকে গোটা 10 বাউন্ডারি পাইয়ে দেবে। ওফ, লিমিটেড ওভার ক্রিকেটে একটা রানের যা দাম! ফিল্ডিংটাই তো আসল ব্যাপার। আর তোমার জন্য যদি 8 খরা হেরে যায় তাহলে কি হবে? গত বছরের ব্যাপার শোনোনি? লাস্ট ওভারে সিলি মিড অনলোপ্পাই ক্যাচ ফেলে দেওয়ায় 8 ঘরা জেতা ম্যাচটা হেরেছে। খেলার পর এখানকার ছেলেরা সিলি মিড অন্যের চুল খাবলা খাবলা করে কেটে রিকশায় চাপিয়ে সারা 8 ঘরা ঘুরিয়েছিল। উফ, সে যে কি লজ্জার ব্যাপার না, তোমায় কি বলবো। ছেলেটি আতকে উঠে তার সযত্নে তৈরি অমিতাভ বচ্চন চুলে হাত রেখে বলল, তাহলে? তাহলে তুমি আর নেমো না, বরং ড্রেসিং রুমের বেঞ্চে গিয়ে শুয়ে পড়ো। বলবে হঠাৎ ম্যালেরিয়া ধরেছে। যাও যাও, শিগগির যাও। আর শোনো, একাধবার কোঁ কোঁ হু হু শব্দ করো। আম্পায়াররা মাঠে নেমে গেছে, হারি আপ হারি আপ। উইকেট কিপার বকু বোস কাচুমাচু হয়ে বলল, প্যাডের বকলেসটা ছিঁড়ে গেল নন্দুবাবু। একটা দড়ি টড়ি। অত জোরে টানতে গেলেন কেন? এখন কোথায় যে দড়ি পাই? হারি আপ হারি আপ। ওরে, গোপী ঘোষের ছেলে যে ড্রেসিং রুমে শুয়ে ম্যালেরিয়ায় কোকাচ্ছে, কি হবে এখন? 12th ম্যান কে হয়েছে? সে তো হাবু ময়রার ছেলে বিশু, ডাক ডাক ওকে। বিশুর বেল বটম আকাশি নীল রঙের প্যান্ট দেখে রাজশেখর ভ্রু কোচকালেন। পরমেশ কানে কানে বলল, ছেড়ে দিন জ্যাঠামশাই, লাঞ্চে সন্দেশ আর দই হাবু দিচ্ছে। আমি গিয়ে ততক্ষণে অপোনেন্ট ক্যাপ্টেনের পারমিশনটা নিয়ে আসি, সাবস্টিটিউট না বাচ্ছি বলে। পরমেশ ছুটে মাঠের মধ্যে গিয়ে হলুদ শামিয়ানার দিকে চলে গেল। রাজশেখর তার দল নিয়ে মাঠে নামলেন। 2.5 ঘন্টা পর 40 ওভারের শেষে বগদিঘির ইনিংস শেষ হলো 9 উইকেটে 174 রানে। দুই দল নিজেদের শামিয়ানায় ফিরে গেল লাঞ্চের জন্য। বগদিঘি প্রথম 5টি উইকেট হারায় 14 রানে, 3টি রান আউট, 2টি স্ট্যাম্পড। দর্শকদের মধ্যে যারা এই ম্যাচের রীতিনীতি জানেন তারা 8 ঘরা তরফে স্থায়ী আম্পায়ার অঙ্কের শিক্ষক বুদ্ধদেব স্যারের অবিমিশ্রকারিতায় ভয় পেলেন। বুদ্ধদেব স্যার এটা কি করলেন? খেলার গোড়াতেই 5 উইকেট নিলেন। এবার বড় রান করার মতো যদি কেউ খেলে দেয় তখন কি করবেন? তাকে কি করে আউট করবেন? ভয়টা সত্যি হলো যখন 6ষ্ঠ উইকেটে অতুল মুখুজ্জে আর বিষ্টু মিশির 31 মিনিটে 69 রান তুলল। রান আউট, স্ট্যাম্পড, এলবিডব্লিউ থেকে শুরু করে হিটিং দ্য বল টুয়াইস, এমন কি হ্যান্ডেল দ্য বল। কোনো আইনেই দুজনকে আউট দেওয়ার সুযোগ বুদ্ধদেব স্যার পেলেন না। ওরা প্রতি বল ব্যাটে খেলেছে এবং বেলচা ও কাস্তে চালানোর মতো ব্যাট চালিয়ে বলগুলো প্রায়শই বাউন্ডারির উপর দিয়ে ফেলেছে। তাই করতে গিয়ে অবশ্য মিশিচি 3 বার ও অতুলবাবু 1 বার এক্সট্রা কভার থার্ড ম্যান লং অন ও পয়েন্ট বাউন্ডারিতে ক্যাচ দেয় এবং প্রতিবারই হাবু ময়রার ছেলে বলের নিকটতম ফিল্ডার ছিল। বস্তুত 2টো ক্যাচ তার তালু থেকে ছিটকে গেছে। একটি তার মাথা চাপা দেওয়া হাতে পড়েছে এবং শেষেরটি তার 1 হাত পিছনে পড়ে এবং সে ধরার কোনো চেষ্টাই করেনি। প্রথম স্লিপ থেকে রাজশেখর বিষণ্ণ, স্তম্ভিত ও বিরক্ত হবার পর তার শেষ ক্রুদ্ধ মন্তব্য 2 শামিয়ানার লোকেরাও শুনতে পায়। ওটাকে কান ধরে বার করে দাও। ওভার শেষে রাজশেখর বলেছিলেন। পরমেশ কাতর স্বরে তখন বলেছিল, জ্যাঠামশাই, হাবুর দোকান থেকে এখনো একটা হাঁড়িও পৌঁছয়নি। আমি লক্ষ্য রেখেছি, হাঁড়িগুলো এলেই ওকে বসিয়ে অন্য কাউকে নামাবো। 6ষ্ঠ উইকেট জুটি ভেঙেছিল রাজশেখরের বলে। পাক্কা 7.5 মিনিট ধরে তিনি ফিল্ড সাজিয়ে
এবং না ছুটে শুধু এক জায়গায় দাঁড়িয়েই বল করেন। প্রথম বলটি তার হাত থেকে বেরিয়ে আকাশের দিকে উঠতে শুরু করে। বলের ওড়া দেখতে দেখতে অতুল মুখুজ্জের মুখ আকাশমুখো হয়ে যায় এবং বল তার টাক লক্ষ্য করে অবতরণ করায় তিনি আত্মরক্ষার জন্য পিছিয়ে যেতে যেতে হিট উইকেট হন। নবাগত ব্যাটসম্যান একটা লেগ বাই নেয় যখন বলটা তার পিঠের ওপর পড়ে ফাইন লেগের দিকে যায়। মিশিজি পরের বলে উইকেট কিপারের পিছনে ওভার বাউন্ডারি মারার জন্য সিলি পয়েন্টের কাছে সরে গিয়ে ব্যাট চালায় এবং ফসকায়। বেলের ওপর বল পড়ায় একটা বেল দু টুকরো হয়ে যায়। ফিল্ডাররা ছুটে এসে রাজশেখরকে ঘিরে নানাভাবে বিস্ময় প্রশংসা উল্লাস জানায়। সত্যশেখর উত্তেজিত হয়ে বাবার হাত ধরে ঝাঁকিয়ে পিঠও চাপড়ে দেয়। তিনি সারা মুখে স্মিত হাসি ছড়িয়ে শুধু বলেন, 33 বছর পর বল করলুম। তারপর হলুদ শামিয়ানার দিকে মুখ করে ডান হাতের বুড়ো আঙুলটা মাথার ওপর তুলে ধরেন। মুকুন্দ মালখণ্ডী রাজশেখরের পরের ওভারে 5টি ওভার বাউন্ডারি মারায় তিনি নিজের উপর জবরদস্ত ইচ্ছাশক্তি প্রয়োগ করে আর বল করেননি। বগদিঘির সর্বোচ্চ রান করেছিল অতিরিক্ত মশাই। 43 রানের অতিরিক্তে বাই ছিল 39। স্থানীয়দের মতে বকু বোসের জীবনে এটাই তার সেরা কিপিং। বুদ্ধদেব স্যারের অবিমিশ্রকারিতাজনিত আশঙ্কা সত্যে পরিণত হল লাঞ্চের পর। আটঘরা প্রথম ওভারেই 4টি উইকেট হারালো 1 রানে, 4টি এলবিডব্লিউ। তার মধ্যে একটা বল ভুবন সিংয়ের কপালে আর 2টি ফুলটস অফ স্ট্যাম্পের 2 ফুট বাইরে ছিল। চতুর্থটির ক্ষেত্রে বল শুধু প্যাড ঘেঁষে 6 ইঞ্চি বাইরে দিয়ে বেরিয়ে গেছিল। আশ্চর্যের ব্যাপার, এরপরও স্কুলের বেঞ্চগুলো অক্ষত রইল। বগদিঘি স্থায়ী আম্পায়ার হরিশ কর্মকার একবার শুধু ভ্রু তুলে বুদ্ধু স্যারের দিকে তাকিয়ে ওভার শেষে স্কোয়ার লেগে যাবার সময় মুচকি হাসে। কোথা থেকে এক ফাস্ট বোলার আনিয়েছে বগদিঘি। অবশ্যই খেলার কোয়ালিফিকেশন আছে, যার ছোটার এবং বলের গতি এক্সপ্রেস ট্রেনের মতো। তার 3 ওভারে একটি বল গুড লেংথে এবং উইকেট সোজা পড়ে। সত্যশেখর ওপেন করে 0 রানে নট আউট ছিল। চণ্ডী কম্পাউন্ডার ক্রিজে আসার পরই দুজন মিলে 30 ওভারে ঝড়ের মতো রান নিয়ে গেল 144-এ। বিষ্টু মিশির আর অতুল মুখার্জির স্ট্রোকগুলো একত্র করেই সত্যশেখর স্ট্রোক দিয়ে গেল। বল্লমের মতো ব্যাট চালিয়ে বোলারের মাথার ওপর দিয়ে ত্রয়োদশতম 6টি নিয়ে সে 104-এ পৌঁছয়। উল্লাসে ভেঙে পড়ল মাঠ। পিলপিল করে লোক ছুটল মাঠের মধ্যে। সত্যশেখরকে কাঁধে তুলে নাচানাচি হলো। তখন কলাপতি দূর থেকেও দেখতে পেল কাকার জিপটা হলদে শামিয়ানা লক্ষ্য করে বার চারেক বেরিয়ে এলো। কলাপতির চোখ পড়ল বর্দি তার বাবার পাশে সামনের সারিতেই বসে, ক্যামেরাটা চোখের কাছে ধরা। পটল হালদার উত্তেজিত হয়ে বলল, হিস্ট্রিতে এই প্রথম 8 করার পক্ষে 100 রান। আমার প্রধানত্বে এত বড় ব্যাপার ঘটল। কালই পঞ্চায়েত মিটিং ডাকবো, চাঁদা তুলবো, 100 রান স্তম্ভ তৈরি হবে, উদ্বোধন করাবো পূর্ত মন্ত্রীকে দিয়ে, সংবর্ধনা দেব, মিছিল বেরোবে। এখন খরা চলছে রে পটল। ভিড়ের মধ্যে থেকে কে একজন ফোড়ন কাটল। হোক খরা, সে তো বহুবার হয়েছে, আবার হবে, কিন্তু এই 100 রান, এই সেঞ্চুরি হয়তো এই সেঞ্চুরিতে আর ঘটবে না। পটল হালদার উদ্দীপনায় সংগ্রামী ভঙ্গিতে বুক চিতিয়ে দাঁড়ালো। গোপীনাথ ঘোষের ছেলে হইচই হট্টগোলে ড্রেসিং রুম থেকে পর্দা সরিয়ে উকি দিচ্ছিল। কলাবতী ছুটে গিয়ে তাকে ঠেলে ভিতরে পাঠালো। করছো কি? ম্যালেরিয়া না তোমার? সেই কোন সকালে খেয়েছি, আর তোমরা তো লাঞ্চে রসগোল্লা খেলে। বোধহয় হাঁড়িতে কয়েকটা এখনো রয়েছে, দাঁড়াও দেখছি। 1 মিনিটের মধ্যে কলাবতী হাঁড়ি এনে বেঞ্চের নিচে রাখল। গোটা 15 আছে, ওদিকে মুখ করে শুয়ে হাত বাড়িয়ে একটা একটা করে তুলবে, কেউ যেন টের না পায়, কেমন?
এই বলে কলাবতী ড্রেসিং রুমের একটা কোণের কাপড় তুলে হামা দিয়ে বেরিয়ে সবার অলক্ষ্যে চলে গেল পিছনে রাখা তাদের ফিয়াট গাড়ির দিকে। পতু মুখুজ্জে কটমট করে হরিশ কর্মকারের দিকে তাকিয়ে গলা নামিয়ে দু চারটে কথা বলার পরই 8 খরার ইনিংস 144 থেকে 158 হয়ে গেল 3 ওভারের মধ্যে। সত্যশেখর 104 আর চণ্ডী কম্পাউন্ডার 31 রানে ফিরে আসেন স্ট্যাম্পড ও রান আউট হয়ে। পা দিয়ে একটা স্নিক থামিয়ে গাঁটে চোট পাওয়ায় রানার নিয়ে ব্যাট করতে নামলেন রাজশেখর। তার নিখুঁত কেতাবি স্টান্স, ব্যাট তুলে বল ছেড়ে দেওয়া, এগিয়ে পিছিয়ে ডিফেন্স করা, প্রতি বল লাইনে গিয়ে খেলা দেখে মাঠে হঠাৎ গাম্ভীর্য নেমে এলো। দারোগাবাবু এবং ব্যাংক ম্যানেজার রান আউট হলেন 158 রানের সময়। ব্যাট করতে বাকি হেডমাস্টার আর গোপী ঘোষের ছেলে। রাজশেখর 11 রানে ক্রিজে, 2টি গ্লান্স ও একটি লেগ দিয়ে পাওয়া রান। দারোগাবাবু আউট হয়ে চলে যাওয়ার সময় তিনি বলে দিলেন, আর 17 রান জিততে ছেলেটাকে নামাতেই হবে। ভাববেন না স্যার, 18 বছর পুলিশে আছি, কি করে নামাতে হয়। কিন্তু দারোগাবাবু বাউন্ডারি লাইন পেরোবার আগেই দেখা গেল গোপী ঘোষের ছেলে ব্যাট হাতে মাঠে নামছে। ম্যালেরিয়ায় একেবারে কাহিল, ফুলহাতা সোয়েটারে, ঘাড় গলা চিবুক ঢাকা মাফলারে আর কপাল ঢেকে চেপে বসানো পানামা টুপিতে ছেলেটার নাক আর চোখ ছাড়া মুখের কিছুই আর দেখা যাচ্ছে না। মাঝে মাঝে ঠকঠকিয়ে কেঁপে উঠছে। ছেলেটি ক্রিজে আসতেই তাকে পরিস্থিতি বুঝে খেলার জন্য 2-4 কথা বলতে রাজশেখর এগিয়ে আসছিলেন, কিন্তু ছেলেটি হাত তুলে তাকে ফিরে যাবার নির্দেশ যে ভঙ্গিতে দিল তাতে তিনি হক চকিয়ে ফিরে গেলেন। ঝানু ব্যাটসম্যানের মতো লেগ মিড গার্ড নিয়ে বুটের ডগা দিয়ে মাটিতে আঁচড় টানল। পতু মুখুজ্জের মুখে শিয়ালের ধূর্তামি ফুটে উঠেছে। সব ফিল্ডারদের ডেকে সে উইকেট ঘিরে দাঁড় করিয়ে দিল। এক্সপ্রেস বোলারের ওভার চলছে। বল মুঠোয় নিয়ে সে বিভৎস দৃষ্টিতে গোপী ঘোষের ছেলের দিকে তাকাচ্ছে। প্রথম বলটা পিচের মাঝামাঝি পড়ে মাথা সমান উঠল। ছেলেটি কুজো হয়ে মাথা সরিয়ে নিল। বগদিঘির সমর্থকের মুখে হাসি দেখা দিল। পরের বল গুড লেংথে পড়ে অফ থেকে সরে স্ট্যাম্পের দিকে যাচ্ছিল। ইঞ্চি 2 তোলা ব্যাটটা ছপ করে নামিয়ে দিল। বলটা ব্যাটের কিনারে লেগে স্লিপের মধ্যে দিয়ে বাউন্ডারিতে গেল। জেতার জন্য আর 13 রান দরকার। পরের দুটো বলও অবিশ্বাস্যভাবেই গুড লেংথে পড়ল এবং ছেলেটি পিছিয়ে গিয়ে ব্যাট বুকের কাছে তুলে আটকাল। রাজশেখর তারিফ জানাতে মাথা নাড়লেন। মাঠের দুধার থেকে 2 রকম দীর্ঘশ্বাস পড়ল, আশাভঙ্গের এবং আশাতীতের। পরের ওভারে মালখণ্ডির অফ স্পিনগুলো রাজশেখর সহজেই খেলে দিলেন, তবে একটা বল ব্যাট প্যাড হয়ে সামান্য উঠেছিল। ফরওয়ার্ড শট, লেগ ঝাঁপিয়ে মাটি থেকে বল তুলে হাউস দ্যাট বলে। হরিশ উপর দিকে আঙুল কিছুটা তুলেছে, তখন রাজশেখরের কণ্ঠ থেকে বাজ ডাকার মতো নট আউট গর্জে উঠতেই বজ্রাহত আঙুল নিঃসারে নিচে পড়ে যায়। এক্সপ্রেস বোলার ওভার শুরু করার আগে পতুর সঙ্গে গভীর পরামর্শ করে লং লেগে আর মিড উইকেটে 2 জন ফিল্ডার রাখল। গোপী ঘোষের ছেলের আবার জ্বরের কাঁপুনি দেখা দিল। বুকের কাছে মুখ নামিয়ে কুকরে হিহি করছে। বগদিঘির ফিল্ডাররা তার দিকে তাকাচ্ছে সেইভাবে, বিড়াল ঝাঁপিয়ে পড়ার আগে যেভাবে ইঁদুরের দিকে তাকায়। পটল হালদার চুকচুক করে সহানুভূতি জানিয়ে তখন বিডিওকে বলল, 8 খরার জন্য জীবন বিপন্ন করেও এই যে সংগ্রাম, জানলেন, আমাকে উদ্বুদ্ধ করছে। আমি চাঁদা তুলব, স্তম্ভ করব। বাবার অনুপস্থিতিতে বহুক্ষণ পর সিগারেট খাওয়ার সুযোগ পেয়ে সত্যশেখর সুযোগের সদ্ব্যবহার করছিল। সে শুধু মিটি মিটি হেসে বলল, ও বুর্জিয়া বাড়ির ছেলে। প্রথম বলটা যথারীতি শর্ট পিচ।
গোপী ঘোষের ছেলে ডান পা অফ স্ট্যাম্পের দিকে এনে বিদ্যুৎ গতিতে ঘুরে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্যাটটা ঝলসালো আর মাথা থেকে টুপিটাও তখন পড়ে গেল। ফিল্ডাররা সবাই বলের দিকে তাকিয়ে। ছেলেটি তাড়াতাড়ি টুপি কুড়িয়ে মাথায় চেপে বসালো। রাজশেখরের চোখ অবাক হয়ে ছেলেটির দিকে তাকিয়ে কিছু একটা বলতে গিয়ে ঢোক গিলে নিলেন। চোখ থেকে ক্যামেরা নামিয়ে মলয়া মুখার্জি বিস্মিত কণ্ঠে পাশে বসা বাবাকে বললেন, ছেলেটাকে যেন চেনা চেনা লাগছে। নিখুঁত হুক থেকে 6 রান, আর দরকার 7 রান মাত্র। দ্বিতীয় বল অফ স্ট্যাম্পের বাইরে, আবার শর্ট পিচ। করাত করে রাইফেল থেকে বুলেট বেরোবার মতো আওয়াজ হলো। স্কোয়ার কাট করা বলটা নিমেষে পয়েন্ট বাউন্ডারিতে পৌঁছেছে। দরকার আর 3 রান। ঝপ করে একটা দম বন্ধ করা থমথমে নৈশব্দ মাঠটাকে ঘিরে ফেলল। উল্লাসের ঝড় ওঠার আগের অবস্থা। এক্সপ্রেস বোলারের চোখে এবার ভয়ের আভাস। ফিল্ডাররা ত্রস্ত, প্রথমুখ হচ্ছে দিশেহারা। 9 জন ফিল্ডার বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে গেল তার নির্দেশে। গোপী ঘোষের ছেলে আবার হিহি করে কাঁপছে। এক্সপ্রেস ঝড়ের গতিতে ছুটে এসে বল ছাড়ল। একেবারে মাথা লক্ষ্য করে ফুলটস। রাজশেখর চোখ বন্ধ করে ফেললেন। মাঠের অনেক জায়গায় ইস শব্দ উঠল শিহরণ জানিয়ে, কিন্তু ব্যাটসম্যান স্থির, অচঞ্চল। সে ব্যাটটাকে পাখায় বাতাস করার মতো মুখের সামনে ছোট্ট করে নাড়ল। বলটা মিড উইকেটের দিকে আকাশে উঠতে উঠতে বাউন্ডারি যখন পেরিয়ে যাচ্ছে এবং সবাই যখন মুখ তুলে হাঁ করে বলের উড়াল দেখছে, তখন গোপী ঘোষের ছেলে তীরবেগে নীল শামিয়ানার দিকে ছুটতে শুরু করলো এবং তাকে কাঁধে তুলে নেওয়ার জন্য যারা তাকে তাড়া করেছিল তাদের পিছনে ফেলে ড্রেসিং রুমে ঢুকে গেল। পটল হালদার 2 হাত ছড়িয়ে উচ্ছ্বসিত ভিড়ের সামনে বা বন্যার সামনে বাঁধের মতো দাঁড়িয়ে পড়লেন। অসুস্থ ছেলেটির ম্যালেরিয়া হয়েছে, ওকে আপনারা বিশ্রাম নিতে দিন, হবে হবে, পরে ওর সংবর্ধনার ব্যবস্থা হবে। মাঠ থেকে রাজশেখর ফিরে এলেন ভিড় ঠেলে। সত্যশেখর এগিয়ে এসে আড়াল থেকে ফিসফিস করে কিছু বলল। রাজশেখরের অট্টহাসিতে শামিয়ানা ভরে গেল। তাহলে 3 পুরুষের খেলার রেকর্ড হলো? ভিড়ের মধ্যে পতু মুখুজ্জের গলা শোনা গেল। কই গোপী ঘোষের ছেলে কোথায়? একবার তাকে দেখি। সে ড্রেসিং রুমে শুয়ে আছে। পটল হালদার বুক চিতিয়ে দাঁড়ালো। এখন তাকে বিরক্ত করা উচিত নয়। বিরক্ত করবো না, শুধু চেহারাটা দেখব। কিছুক্ষণ তর্কাতর্কির পর পতু মুখুজ্জে ড্রেসিং রুমের পর্দা সরিয়ে উকি দেবার অনুমতি পেল আধ মিনিটের জন্য। পর্দা সরিয়ে সে দেখল একটা আলোয়ানে আপাদমস্তক ঢাকা একটা শরীর, শুধু নাকটুকু দেখা যাচ্ছে। শরীরটায় মাঝে মাঝে কাঁপুনি ধরছে আর আহ আহ শব্দ শোনা যাচ্ছে। মাথার কাছে টুপি, ব্যাট, প্যাড, গ্লাভস ছড়ানো। ড্রেসিং রুমের কাপড়ের দেওয়ালের তলার দিকে খানিকটা ফাঁক রয়েছে। রাজশেখর সিংয়ের নাতনি কোথায়? আছে কোথাও, পরমেশ উদাসীনভাবে বলল। তাকে তো তোমরা খেলতেই দিলে না। পতু মুখুজ্জে দাঁতে দাঁত চেপে বলল, আমি প্রমাণ দেব সে খেলেছে। ছবি তোলা হয়েছে, প্রিন্ট হয়ে আসুক, তারপর দেখাবো মজা। ইন্টারন্যাশনাল ক্রিকেটে কনফারেন্স তুলব, এমসিসিকে চিঠি দেব, কি করে রেকর্ড হয় দেখব। বাইরে সেই সময় পটল হালদারের নেতৃত্বে বিজয় মিছিল থেকে আওয়াজ উঠল, আটঘরার সংগ্রামী ক্রিকেট জিন্দাবাদ জিন্দাবাদ। শুনছিলেন মতি নন্দীর লেখা কলাবতী সিরিজ থেকে কলাবতী। পরের দিন ফিরে আসবো কলাবতীদের ডায়েট চার্ট নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।